অনেক বড় বড় আম, অনেক বড় বড় আপেল, এরকম একটা দেশে তুমি গেলে, এরকম গল্প। তো ওই গল্পগুলো আমি খুব মজা করে শুনতাম। খেলতে গেলেই আসলে পড়াশোনাটা হবে না, রেজাল্টটা খারাপ হবে। ও না না না, গাছে উঠো না, ব্যথা পাবে ব্যথা পাবে, ওইটা আমার মনে হয় আমি যদি ওই রিয়াকশনটা দেখতাম তাহলে আমার সবসময় একটা ভয় লাগতো। একটা এতটুকু পাতিলের মধ্যে একটা হয়তো এত বড় একটা জাহাজ দিয়ে দিল, জাহাজটা দিয়ে বললো এই যে আমি মাছটা তুই রান্না করতেছি। যেমন যখন ঝড় হতো মা আমাকে বলতো যে যাও গিয়ে আম ওখান থেকে আম নিয়ে আসো। তো না তোমরা এখানে বসো, ওইখানে এটা করো না, তখন আমরাই নিজেদের আবার কোয়েশ্চন করলাম যে বলে এত স্ট্রাকচার কিসে, যে সে যে কত রকম করে এটা চিন্তা করছে, এটা তো আমরা কল্পনা করতে পারবো। তাকে খেলতে দিব কিন্তু আবার খেলতে দিব না। শিশুকে খেলতে দিতে হবে, এটা শিশুর অধিকার। আমাদের চারপাশে পড়ে থাকা জিনিসগুলো আমাদের কাছে আবর্জনার মতো, কিন্তু একজন শিশুর কাছেও কি তাই? ব্র্যাক আইডি পডকাস্ট মজার মাইকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নাদিয়া, আপনাদের সাথে পুরো এপিসোডে আপনাদের সাথেই থাকবো। আজকে আমাদের সাথে এমন একজন অতিথি আছেন যিনি তার কর্মজীবনের পুরোটা সময় শিশুর বেড়ে ওঠা, তাদের বেড়ে ওঠায় খেলার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে নিরন্তরভাবে কাজ করে গেছেন। তিনি আসলে আর কেউই নন। আপনি যদি আপনার পরিচয়টা আমাদেরকে দিতেন। আমি তোমাদের ইরাম আপা, আর তুমি তো আমাকে চিনোই। হ্যাঁ, সেটাই ইরাম আপা। সো আজকে আমাদের সাথে আছে ইরাম আপা। ইরাম আপা, থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও অনেক ধন্যবাদ আমাকে এখানে আনার জন্য। আজকে অনেক ইম্পর্ট্যান্ট কিছু বিষয় নিয়ে খেলাকে কেন্দ্র করে আমরা অনেক ধরনের আলোচনা করব, কিন্তু আলোচনায় যাওয়ার আগে আসলে আপা আপনার কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি যে আমাদের সবারই আসলে চাইল্ডহুড মেমোরিতে খেলা নিয়ে অনেক মেমোরি আছে, অনেক গল্প আছে। আপনি যদি আপনার কিছু গল্প আমাদের সাথে শেয়ার করতেন। আমার ছোটবেলায় আমার খেলার অভিজ্ঞতাগুলা আমার মনে হয় অন্যদের থেকে একটু ভিন্ন। আমি ছোটবেলায় আমি যেরকম ছিলাম, আমি এখন চিন্তা করি যে আমার মা বাবার অনেক ধৈর্য ছিল এবং সেই জন্যই আসলে আমাকে ওনারা সবসময় খুব ধৈর্য সহকারে বড় করেছেন এবং গাইড করেছেন। কিন্তু ঘটনাগুলো এরকম যে আমার ছোটবেলায় আমার মধ্যে অনেক হিংসা ছিল, আশা করি এখন নাই, ছোটবেলায় অনেক হিংসা ছিল। আর আমার হিংসা ছিল, আর ওই খেলতে গিয়ে যেটা হয় খেলার যেই মেটেরিয়ালগুলা, এইটা শেয়ারিং, এই শেয়ারিংটা আমি একদম পারতাম না। তো আমার যেটা হতো যে আমার চাচাতো বোন, ফুফাতো বোন বা আমার খালাতো ভাই বোনদের সাথে খেলতে গিয়ে আমার ঝগড়া লেগে যেত। তো আর বিশেষ করে আমার চাচাতো বোন আর ফুফাতো বোন, ওদের কোনো খেলার মেটেরিয়াল দেখলে আমি ওটা সহ্য করতে পারতাম না। তো তখন আমি ওদের ওই খেলনাগুলা আমি নিয়ে আসতাম, আমি বাসায় নিয়ে আসতাম, আর পরে যখন ওরা আসতো আমি দেখাতাম এই যে এগুলো আমার খেলনা। তো এই জন্য আমাদের মধ্যে বেশ একটু ঝগড়া লেগে যেত। আমার ভাই বোন মানে অনেক বেশি সহমর্মী ছিল, কিন্তু আমি কেন জানি না, আমি ছোটবেলায় যতই চিন্তা করি আমার অভিজ্ঞতাগুলা, আমার মনে হয় যে আমি শেয়ার করতে পারতাম না। এমন মানে এমন গল্প আছে যে আমার মা আমাকে, আমার চাচাতো বোনের জন্মদিন, আমার মা আমাকে খুব সুন্দর করে উপহারটা মানে ওই র্যাপিং পেপার দিয়ে করে দিলেন। ওখানে ওই যে তখন যেই আমাদের যে দেশে যে চকলেটগুলো পাওয়া যেত, আমি তো সেই যুদ্ধের আগের কথা বলছি, তো তখন যে চকলেট পাওয়া যেত সেটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ ট্যাপ করে আমাকে দিয়ে দিলেন যে আমি গিয়ে আমার চাচাতো বোনের জন্মদিন ওকে গিয়ে উপহারটা দিয়ে দিব। আমি তো দিব না, আমি গিয়ে আমি তো ওটা দিচ্ছি না, আমি ওটা ধরে আছি আর ওটা টানছে, আমি ওটা ধরে আছি। তো কিন্তু এইরকম ঘটনাগুলা আমি বুঝি যে আমি একদম শেয়ার করতে পারতাম না। তো এইরকম আর কি ঘটনা। আর তারপর ওটাও মনে আছে যে আমার মা অনেক বেশি সময় দিতেন আমাকে নিয়ে, যে প্রকৃতিকে ভালোবাসার যে অভিজ্ঞতা, খুবই জরুরি প্রকৃতিকে মানে প্রকৃতির সাথে একটা সম্পর্ক তৈরির জন্য আমাকে নিয়ে অনেক সময় দিতেন, যে ফুল দেখাতেন, গাছের পাতা দেখাতেন, গাছগুলা দেখাতেন। উনিও গাছে উঠতেন, আমিও গাছে উঠতাম। ওই যে বৃষ্টি হলে বলতেন চলো আমরা গিয়ে বাইরে খেলি, আমি বৃষ্টিতে ভিজতাম, মাও বৃষ্টিতে ভিজতো। তো এই ধরনের অভিজ্ঞতাগুলো আছে। আর আমাকে
মানে আমি প্রকৃতি খুব ভালোবাসতাম, আর আমি এখনো ভালোবাসি। তো আমার ওই প্রকৃতিকে ভালোবাসাটা আমার মনে হয় ওই সময় থেকে হয়েছে। আর তো প্রকৃতিকে ভালোবাসা নিয়ে একটা গল্প আছে, যে আমি বোধহয় তখন 3, এটা আমার মায়ের মুখে শোনা। আমি যখন 3, তখন মা আমাকে কাছে একজন, মানে ওনার বাড়িতে বোধহয় উনি বাচ্চাদের একটু নার্সারি রাইম ছড়া টড়া এগুলা করাতেন। হ্যাঁ, তো মা আমাকে ভর্তি করে দিল। তো আমি ওখানে ভর্তি হলাম। তো ওইখানে ভর্তি হলাম, তো আমি মানে যেই টিচার, ওনার মনে একটা ছোট সবজি বাগান ছিল। তো আমি ওখানে, আমার প্রকৃতি এতই ভালো লাগতো যে আমার ওনার ওই সবজি বাগান থেকে আমি সব টমেটো ছিঁড়ে নিয়ে চলে আসলাম বাসায়। তো এইরকম আমার অনেকগুলা ঘটনা আছে। তারপর আমার আরেকটা ঘটনা, ওটা আমার এই জায়গাটায় আপা একটু একটা প্রশ্ন করি, কারণ খুব ইন্টারেস্টিং গল্পগুলো, কারণ এখান থেকে আসলে শেখারও অনেক জায়গা আছে। এই যে ধরেন টমেটো গুলো বাসায় নিয়ে আসলেন, বাসায় আসার পর আপনার আম্মার রিয়াকশনটা কি ছিল বা হ্যান্ডেলটা কিভাবে করেছে সিচুয়েশনটা? হ্যাঁ, এইটা একটা খুবই ভালো প্রশ্ন। আমার সবসময় মনে হয় যে মার হ্যান্ডলিংটা ছিল আমাকে, যে মানে সবকিছু নিয়ে হাই হাই কি করছো ওই রকম ছিল না। হ্যাঁ, সেটাই। মানে যে মানে হাসি ঠাট্টাও ছিল যেমন, তার সাথে ওটা বোঝানোটা। তো আমি যে বলছিলাম, আমার মা বাবার অনেক ধৈর্য ছিল, দুজনেরই অনেক ধৈর্য ছিল। আর আমার বাবার ওই সময়টা ব্যস্ততা ছিল অনেক। তো মা আর কি তখন অনেক সময় দিয়ে দিয়ে বুঝাতো যে এইটা কেন আসলে করাটা ঠিক হয় নাই। আমি তো বুঝবো না, আমি তো teen তখন। হ্যাঁ, সেটাই। তো ওইরকম আরেকটা গল্প আমার মা বলতো, যে মা বলেছিল যে ছোটবেলায়, তখন বোধহয় আমার বয়স 2 বা 3, তো বাড়িতে সাজানো আছে শোপিস। তো কি কারণে বোধহয় আমি আমার মায়ের সাথে একটু হয়ে গেছি, রাগ হয়েছি। তো আমি ওই শোপিস নিয়ে আমি ড্রেনে ফেলে দিই। ও আচ্ছা। তো আমি ড্রেনে যখন ফেলবো, কিন্তু আমিও ড্রেনে পড়ে গেছি। আমিও ড্রেনে পড়ে গেছি। তখন আবার মানে আরেক ধরনের ক্রাইসিস, আমাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, স্টিচ দিতে হবে ইত্যাদি, এতটাই। কিন্তু আমার মা যখন আমাকে পরে ঘটনাগুলো বলেছে, তো মা বলছে যে আমি নাকি শোপিসটা নিয়ে দৌড়াচ্ছি, মানে আমি মজা পাচ্ছি যে আমি দৌড়াচ্ছি, আর মা আমার পিছন পিছন দৌড়াচ্ছে, কিন্তু আমি ওটাকে মানে খুব মজা মনে করছি ওই ঘটনাটাকে, যে আমি তো দৌড়াচ্ছি, মাও আমাকে আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে। তো তারপরে কি একটা সময় আমি ওটাকে ড্রেনে ফেলেছি। তো ওইগুলা কিন্তু আমার পুরো সময়টাই মনে হয় এখন চিন্তা করতে গেলে, আর যেহেতু এখন আমরা খেলা নিয়ে এত কাজ করি, সেটাই আমার মনে হয় যে আমার মধ্যে যে ওই যে এই হিংসাটা ছিল, বা ওই যে শেয়ার করব না, তো রাগ, অভিমানী ছিলাম। আর তো ওইগুলা যেগুলা ছিল, তো আমার মা বাবার দিক থেকে আমার মনে হয় ওনাদের একটা ছিল, ওনারা মনে করতেন আমার সব সময় আমার অন্য শিশুদের সাথে মিশতে হবে আর খেলতে হবে। তো এগুলা খেলা, মানে এই ঘটনাগুলো হতো, আমার মা এগুলা শুনতো। আমার তো মানে খেলার সাথী ছিল আমার মানে বৃহত্তর পরিবারের সবাই, আমার চাচাতো বোন, আমার ফুফাতো বোন, আমার খালাতো ভাই বোন, মামাতো ভাই বোনেরাই। কারণ আমার স্কুলের বন্ধু হয়েছে আমি যখন 9 তখন থেকে, তার আগ মুহূর্ত পর্যন্ত আমার খেলার সাথী ছিল সব আমার বৃহত্তর পরিবারের সবাই। তো আমি তো সবাইকে বিরক্ত করে শেষ করে দিচ্ছি সবাইকে, মহা বিরক্ত সবাই আমাকে নিয়ে। তো মানে এটা খেলতে চাই না, তো তার এই জিনিসটা নিয়ে নিচ্ছি, তো এখানে তার জন্য তার উপরে খুব হিংসা হচ্ছে, তার ওই খেলার মধ্যে তো হার জিত থাকে না, আমার এটা কেন হলো, মানে এরকম আর কি। তো কিন্তু ওই পুরো সময়টায় আমার মা বাবার দিক থেকে মানে তাদের মানে রিয়াকশনটা ছিল যে ও খেলতে থাকুক, ও মিশতে থাকুক, শিখতে থাকুক ওর মানে তখন ওনারা মনে করতেন না ও মিশতে থাকুক, ওই মানে এটার মধ্যেই হবে। তো এখন যেহেতু আমরা খেলা নিয়ে তো কাজ করি, এখন আমি ভাবি যে ওই মিশতে থাকাটা খুব দরকার ছিল। সেটাই, মিশতে থাকতে থাকতেই আমি বুঝতাম, বুঝতে একটু সময় লেগেছে। আর পুরাপুরি যে
ওই 8 বছরের মধ্যে মানে সবকিছু। হিংসা বা সব রকম ইয়েটা যে সেটাই। শেয়ার করা সবকিছুই যে একদম পরিবর্তন হয়ে গেছে তা না, কিন্তু ওই মিশতে মিশতে আমি মানে মিশতে মিশতে আমার মনে হয় যে আহ, মানে আই ওয়াজ গেটিং আ বিট বেটার। না, একটা জায়গা আরেকটা জায়গাও আমার মনে হয় একটু হাইলাইট করা দরকার আপনার এক্সাম্পলগুলোর ভিতরে, যে এই যে জিনিসটা নিয়ে আপনি দৌড়াচ্ছেন এবং আপনার পিছনে আপনার মাও দৌড়াচ্ছে, কিন্তু আপনার মজা লাগছে। হ্যাঁ এখানে একটা জিনিস কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে, যে আপনি কিন্তু দেখছেন যে আপনার মা আপনার সাথে আসলে খেলছে। হ্যাঁ মানে আপনার মাও কিন্তু শিশু সুলভ আচরণটা করছে আপনার সাথে। So আপনার জন্য কিন্তু এটা খেলাই ছিল। পরে হয়তো জিনিসটা ফেলেছেন, ওটাও আপনার জন্য একটা খেলাই ছিল হয়তো বা। তো খেলা মানে আশেপাশে যাই থাকে ওটা আসলে একটা শিশুর জন্য খেলাই। তো আপনার কথাগুলো থেকে আসলে আমার একটা জিনিস আমার মাথায় আসছে, যে তখন যেরকম আপনি বাগানে যেতেন, আপনি বলছেন ফুল পাতা গাছ পানি বৃষ্টি অনেক কিছুর কথা বলছেন, যেগুলোর খেলার সুযোগ করে দেওয়া হতো আপনাকে এবং সবসময় এনকারেজ করা হতো যে খেলো। কিন্তু এখন আমরা যেটা দেখছি আশপাশে শিশুদের, যেরকম খেলার কোনো মাঠ নেই, সবাই চার দেয়ালের ভিতরেই আসলে শিশুরা থাকছে, ঘরের ভিতরে হয়তো খেলনা দিয়ে দেওয়া হচ্ছে বা শিশুদের হাতে বই অথবা খেলনার পরিবর্তে আমরা ফোন অথবা ট্যাবই দেখছি, স্ক্রিন টাইম অনেক বেশি হচ্ছে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনটাকে আসলে আপনি কিভাবে দেখছেন আপা, যদি একটু বলতেন। আমার মনে হয় এটা একদমই ভালো না। কারণ আমার ছোটবেলায় এটা তো অবশ্যই এটা ছিল না। আর আমি আমার মানে আমি পরে খেলা নিয়ে আমরা যেগুলো জেনেছি সেটা এখন মানে সেটা তো পরে বলবো, কিন্তু যদি আমার ছোটবেলায় আমি যা করেছি সেটার দিকেও যদি একটু তাকিয়ে দেখি, তাহলে যেমন আমার মনে আছে যে আমার মা আমাকে অনেক গল্প বলতো। আর গল্পগুলো বলতো যেমন এমন একটা দেশে গেলে যেখানে বিরাট এক আম, বিরাট বিরাট আপেল, অনেক বড় বড় আম, অনেক বড় বড় আপেল, এরকম একটা দেশে তুমি গেলে, এরকম গল্প। তো ওই গল্পগুলো আমি খুব মজা করে শুনতাম এবং প্রত্যেকদিন একটা করে গল্প, এবং আমি শুনতাম, আমার ভাই বোনরাও মানে আমরা সব একসাথে শুনতাম। তো আমার ওই গল্পগুলা শুনতে শুনতে যেটা হয় যে আমি তো আমার কল্পনার জগতে চলে যেতাম, রাইট। মানে সেই এক অন্য এক জগতে চলে যেতাম। তো এই গল্পগুলোর প্রতি এমন একটা আকর্ষণ ছিল, প্রত্যেক দিনই একটা নতুন গল্প, প্রত্যেক দিন। আর যেটা হয় আমারও হয়েছে যে অনেক সময় এই যে গল্পটা বললাম, একটা এমন এক দেশে গেলে যেখানে অনেক বড় বড় আম, অনেক বড় বড় আপেল, এরকম একটা দেশ। তো আমার ওইটা মনে আছে, কারণ আমি ওই গল্পটা অনেক শুনতে চাইতাম। সেটাই তো সেটাই। তার সাথে আবার আমার মা আরেকটা গল্প বলতো, যেটা আমার নানি আমার মাকে বলতো, একটা পাখির গল্প, বাঙাটুনি পাখি। তো ওই পাখি কিভাবে তার বাচ্চাদের উঠতে শেখালো, এবং সেখানে একটা বিড়ালের মানে ভয়ের ব্যাপারও ছিল। ওই গল্পটা আমার খুব মনে আছে, কারণ গল্পটা এত শুনেছি। তো এই যে সময়টা যে আমার মা গল্প বলতো, গল্প মানে আমরা গল্প শুনতাম, আমি আমার মা আবার গল্প বলার মধ্যে যেরকম একটা তার যে বলার অঙ্গভঙ্গি, বলার স্বর বলার মধ্যে যেই ধরনের তার বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু মিলে ব্যাপারটা খুবই আকর্ষণীয় ছিল আমার কাছে এবং আমার ভাই বোনদের কাছে, এবং আমার অন্য মানে আমার সমবয়সী আমার খালাতো ভাই বোন বা আমার চাচাতো বোন, ফুফাতো বোন, সবার কথাই। তো ওই মুহূর্তগুলো তো খুবই আনন্দের ছিল। আমি এখন চিন্তা করি যে মানে ওই মুহূর্তগুলো যদি আমার জীবনে না হতো, তাহলে তো আমি মানে না শুনতাম গল্প। আর তারপর আগেই তো বললাম বাগানে ঘোরার ব্যাপারটা, গাছ দেখার ব্যাপারটা, ফুল লেখার ব্যাপারটা, ফুলের মালা তৈরির ব্যাপারটা, চাপা ফুলগুলোকে নিয়ে যে একটু ভিন্ন, আরেকটা ফুল একটু ভিন্ন। আমাদের বাড়িতে অনেক গন্ধরাজ হতো, গন্ধরাজ আর চাপা ফুল দেখো কিরকম একটু ভিন্ন, গন্ধরাজটা একটু বড়, চাপাটা একটু ছোট, চাপার মধ্যে একটু হলুদ আছে। এই যে জিনিসগুলা, তো এগুলো তো আমি আর সেটাই বুঝতাম না। প্রকৃতিকে যে মানে ফিল করার বিষয়টা, প্রকৃতিকে আসলে প্রকৃতির মধ্যে যে অনেক আনন্দ আছে, এই বিষয়গুলো আমি তো এটা বুঝতাম না। আর আমি তো জীবনেও একা খেলি নাই। তা আমি যখন এখন দেখি যে এই যে তুমি যেটা বললে যে আর কি, যদি একটা ট্যাব নিয়ে বসে থাকতাম, না ধরতাম পানি,
না ভিজতাম বৃষ্টিতে, সেটাই। মাটিতে গড়াগড়ি খেলাম না, গাছে উঠলাম না, তো তাহলে তো মনে হয় যে আমার ছোটবেলাটা তাহলে তো খুব আহ, অপূর্ণ থেকে যেত। মানে এখানে একটা নিজের আমার একটা গল্প বলছি আপা, যে আপনার বৃষ্টির কথাটা বলতেই আমার মাথায় যেটা আসলো যে আমাদের ছোটবেলায় কিন্তু আসলে আমাদেরকে যে বাধা দেওয়া হতো না, রিস্কটা কিন্তু আমাদেরকে নিতে দেওয়া হতো। যেমন যখন ঝড় হতো, আমাদের যেহেতু অনেক আম গাছ ছিল, ঝড়ে তো আম পড়তো এবং ওখানে পানি জমা থাকতো, কিন্তু আমার মনে আছে আমার মা আমাকে বলতো যে যাও গিয়ে আম আম ওখান থেকে আম নিয়ে আসো। তো আমরা তো ওই পানিটা টপকিয়ে গিয়ে আমগুলো নিয়ে আসতাম। এগুলো আসলে রিস্ক নেওয়াটাও আসলে শিশুদেরকে শেখায় যে মজা করে করে যে আসলে রিস্ক নেওয়াটা, সেটা আসলে তাদেরই আসলে জীবনের একটা অংশ হতে পারে। পাশাপাশি আপনার যে ফুলের কথা বলছেন, এই যে ডিফারেন্স গুলা, এক একটা ফুল কিরকম দেখতে কিরকম না, এই জায়গাগুলো আসলে ক্লিয়ার হচ্ছে। অনেক ধরনের আসলে এডুকেশনাল জিনিসগুলো আসলে নিজেরাই আসলে এক্সপ্লোর করে জেনে নিতে পারছে। তো এখানে আরেকটা জিনিস মাথায় আসছে আপা, যে আমরা দেখি যে আমাদের ভেতরে আছে বা অভিভাবকদের ভেতরে একটা ধারণা যে পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। খেলতে গেলেই বলবে যে খেলছো মানে পড়াশোনা তোমার হবে না, পরীক্ষার খাতায় কম নম্বর পাবে। তো এই যে একটা ধারণা, কারণ আপনার স্টোরিতে কিন্তু আমরা দেখেছি যে আপনি খেলার জন্য আপনাকে এনকারেজ করা হতো সব সময়, সবার সাথে খেলার জন্য এনকারেজ করা হতো, এমন না যে একা খেলো। তো এই যে একটা ধারণা বাবা মায়ের ভেতরে আছে, একটা ভয় কাজ করছে যে খেলতে গেলেই আসলে পড়াশোনাটা হবে না, রেজাল্টটা খারাপ হবে। তো সেখানে কি আপনার যুক্তিটা ওখানে কোথায় আসলে? আমি ওটা বলবো, কিন্তু তার আগে তুমি যে নিজের কথাটা বলছিলে ঝুঁকি নেওয়ার ব্যাপারটা, আসলে ওই ঝুঁকি নেওয়ার ব্যাপারটা আমার মনে হয় যে আমরা ছোটবেলায় যখন মানে একটু একটু করে ঝুঁকি নিই, তখন আমরা ঝুঁকি নিতে শিখি। যেমন মানে আমি গাছে উঠতাম, তো গাছে উঠলাম, তো আমার মার দিক থেকে মানে মা বলতো যে গাছে উঠে পড়লে পড়বে, এরকম, মানে একটু ব্যথা পেলে ব্যথা পাবে, হ্যাঁ। এরকম যে ও না 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 গাছে উঠো না, ব্যথা পাবে ব্যথা পাবে। ওইটা আমার মনে হয় আমি যদি ওই রিয়াকশনটা দেখতাম তাহলে আমার সব সময় একটা ভয় লাগতো। তারপরে যেমন প্রকৃতির ব্যাপারটা আমার আবারও মনে হয়, যেমন অনেক সময় যেটা হয় যে আমরা বাচ্চারা তো একটু পিঁপড়া দেখলে ভয় পায়, তাই না, টিকটিকি দেখলে ভয় পায়। তো আমার মা সবসময় বলতো যে পিঁপড়া টিকটিকি এগুলো তো তোমার বন্ধু। তো আমি পরে চিন্তা করলাম, মানে এগুলো তো একটু আমার বন্ধুর মতো লাগতো না। পিঁপড়া টিকটিকি আবার মাকড়সাও বন্ধু, এগুলো তো তোমার বন্ধু। তো আমি বললাম মানে আমার তো বন্ধুর মতো লাগতো না, কিন্তু আমি পরে বুঝতাম যে আসলে ওই যে একটা প্রকৃতির মধ্যে যে মানে মানুষ এবং অন্যান্য প্রাণী যে আমরা একসাথে থাকি, তো সেইটা, এবং মানে সব প্রাণী এবং মানুষ, অন্য প্রাণীর সাথে এবং অন্য যে এই যে গাছপালা, প্রকৃতির সাথে আমাদের যে সম্পর্ক আর একটা সম্মান, একে অপরের উপর নির্ভরশীল আমরা। তো মানে মা তো আর ওগুলা নিয়ে আমাকে বলতো না, কিন্তু ওই যে ওনার যে এই কথাগুলো, না এটা তো তোমার বন্ধু, ভয় পেও না, এটা তো তোমার বন্ধু, ভয় পেও না। তো ওইটা থেকে যেটা হলো যে আসলে আমি মাকড়সা ভয় পেতাম, কিন্তু আমি অন্যগুলার ভয় পেতাম, কিন্তু অন্য মানে পোকামাকড় ভয় পেতাম না, মাকড়সা খুব ভয় পেতাম। কিন্তু যেটা হলো যে যে ওই যে আবারও যে ভয় বা ঝুঁকি নেওয়ার যে ব্যাপারগুলো, তো ঝুঁকি নেওয়ার ব্যাপারগুলো মানে একটু কথাই বলি, একটু সময় যাচ্ছে কিন্তু একটু কথাই বলি। তো আমার মনে আছে যে সিঁড়ি, তুমি বলতে বলতে আমার মনে হলো যে সিঁড়ি, আমাদের বাড়িতে সিঁড়ি ছিল, তো কি একটা আমার মাথায় ঢুকলো, আমার মনে হয় বয়স তখন বোধহয় 6 হবে, 5-6 হবে। তো আমি সিঁড়ি একটু উপরে, আমি সিঁড়ির রেলিং থেকে ঝুলছি, আর আমি বলছি দেখো তো আম্মু আমাকে দেখো তো, আম্মু আমাকে দেখো তো। তো মা যখন আমাকে দেখছে, আমি কিন্তু সিঁড়ির রেলিং থেকে
সিঁড়িতে না উঠে মানে এই পাশে সিঁড়ির রেলিং থেকে 2 হাত দিয়ে আমি ঝুলছি। আর তো কিন্তু ওই যে আমি সিঁড়ি থেকে ঝুলছি, তো ওটা তো একটা আসলে চিন্তা করো, একটা মায়ের জন্য হঠাৎ করে দেখছে সিঁড়ি থেকে বাচ্চা সিঁড়ি দিয়ে না উঠে সিঁড়ি থেকে ওপারে মানে ওপাশে সিঁড়ি থেকে রেলিং দিয়ে ঝুলছে, তো এটা তো নিশ্চয়ই কেউ এক্সপেক্ট করে না যে আমি দেখবো। হ্যাঁ, তো এই চিত্র দেখবো এটা তো নিশ্চয়ই কেউ এক্সপেক্ট করে না। তো কিন্তু মানে আমার মায়ের রিয়াকশনটা ছিল যে না তুমি এখন নামো, নিচে আসো। তো মানে ওরকম একটা ইয়ে যে তুমি নামো, তুমি এখন নিচে আসো। কিন্তু তখনও দেখে হাই হাই কি করব, ও তুমি এখন এখানে, এইরকম রিয়াকশন ছিল না। হ্যাঁ, তো ওই রকম যেহেতু ওনার রিয়াকশনটা ছিল যে কাম, তুমি এখন সিঁড়ি দিয়ে নিচে আসো। তারপরে তো তো তখন পরে আমি ওনার রিয়াকশন দেখে বুঝলাম যে এটা করাটা ঠিক হয়নি। হ্যাঁ, তো কিন্তু ওই যে মানে শিশুরা একটু একটু করে করে, অনেক সময় এমন কিছু কিছু করে, একটু দেখে যে আসলে আমার মা কতটা বিরক্ত হয়, একটু দেখি একটু টেস্ট করে, তো আমাকে একটু টেস্ট করতে, আমি ওটা অনেক টেস্ট করতাম, আমি অনেক করতাম। তো ওই জন্য কিন্তু ওই সবসময় রেসপন্সটা ছিল যে মানে তুমি তুমি আসো, করো, তুমি মানে এদিকে আসো, আমার কাছে আসো। তো ওইভাবে আস্তে আস্তে করে আমাকে বোঝানো। আর না এরপর থেকে আর সিঁড়িতে উঠবা না, এগুলো না। তো আমি আমার মতো করে একটু বুঝে বুঝে আমি আমার মতো করে একটু একটু করে ওই দুষ্টামিগুলা করতাম। আর আমার মাও বুঝে বুঝে আমার সাথে সাথে তো খেলতেন, কিন্তু ওই অতিরিক্ত দুষ্টামিগুলার সময় বুঝে বুঝে একটু বুঝানো, কিন্তু খেলতে দেওয়া। আর তুমি যে কথাটা বলছিলে যে পড়ার সময় পড়া, মানে খেলার সময় খেলা, আমি মানে সত্যি কথা বলতে কি আমার ছোটবেলায় মানে তুমি খেলা বন্ধ করো পড়তে বসো, আমি এটা কোনোদিন শুনি নাই, আমার ভাই বোনরাও কোনোদিন শুনে নাই। এখন বন্ধ, সব বন্ধ, এখন পড়তে বসো না, অনেক হয়েছে, এই কথাগুলা আমি শুনি নাই। তো আমি শুনি না, এই জন্য আমার ছোটবেলায় আমি অনেক মজা করছি, মানে অনেক খেলছি, অনেক মজা করেছি। তো আমার তো মনে হয় যে আমি যেগুলা বলছিলাম যে আমাকে খেলতে দেওয়ার মধ্যে আমি যে আমার যে মানে বৃহত্তর পরিবারের সবার সাথে যে খেলতাম, মিশতাম, মিশে মানে আমরা যে খেলতাম, এইটার মধ্যে দিয়ে তো আমি অনেক কিছু শিখছি। সেটাই হ্যাঁ, সো এইটার মধ্যে দিয়ে অনেক কিছু শিখছি। তো তারপরে আমাকে যে গল্পগুলা বলতো, তো সেখানে যে কল্পনা শক্তির ব্যাপারটা, আমি তো আমার কল্পনার জগতে চলে যেতাম। তারপরে আমাকে মানে বাগানে নিয়ে এটা সেটা দেখানো, গাছপালা, তারপরে প্রকৃতিকে ভালোবাসা, প্রকৃতি প্রতি মায়া, প্রকৃতিকে ফিল করা, এগুলো তো আসলে আমি শিখেছি, কারণ এগুলো আমি করেছি। তো যদি ওই পড়ার সময় পড়া বা আমাকে নিয়ে যদি ওই না খেলতে দেওয়া হতো, বা আমাকে যদি আমার মতো করে আমার যে চাচাতো বোন, ফুফাতো বোন, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন সবার সাথে যদি আমি না মিশতাম, তাহলে তো আসলে কিভাবে মিশতে হয় সেটা বুঝতাম না। আর তারপরে ওই নিজের মধ্যে যে হিংসাটা বা নিজের মধ্যে যে ওই যে নিজের কোনো কিছু শেয়ার না করার যে প্রবণতা ছিল, ওইটা যে উচিত না, ওগুলাও তো বুঝতাম না। তো আমার মনে হয় যে এই ধারণাটা যে আসলে আমরা সব শিখি, সব কিছুই শিখি আমরা, আসলে শুধু পড়াশোনার মধ্যেই আমরা সব শিখি, পড়াশোনার মাধ্যমেই আমরা সব শিখি, এটা ঠিক না। কারণ আমরা পড়াশোনা আমাদের তো অবশ্যই করতে হয়। আমরা তো মানে শিশুরা তো স্কুলে যাবে, শিশুরা তো শিখবে, শিশুরা লেখাপড়া করবে, সেখানে তো
সে তার স্কুল জীবন থেকে, সে তার ক্লাসরুমের জীবন থেকে, সে তার টিচার থেকে, সে তো শিখবেই, সে অনেক শিখবে, সে তার সহপাঠীদের থেকে, টিচার থেকে শিখবে, কিন্তু তার তো শেখার অনেক সুযোগ। সেটাই। সে তো এই স্কুলের বাইরে, সে তো এই ক্লাসরুমের বাইরেও সে অনেক শিখতে পারে। আমরা কেন তার শেখার সুযোগগুলো বন্ধ করব? সেটাই। মা বাবা হিসেবে আমরা সেই সুযোগগুলো কেন বন্ধ করব? একটা শিশু সে যত শিখবে, সে তো ততই তার বেড়ে ওঠার মধ্যে তার সেটার একটা নিশ্চয়ই ইম্প্যাক্ট থাকবে। সে যত শিখবে, সে তত বুঝবে, সে যে যা শিখলো সেটা দিয়ে সে সামনে আরো এগিয়ে যাবে, তার সামনের পথ চলাটা ততটাই সহজ হবে। তো শেখার সুযোগগুলা কেন বন্ধ করব? সেটা আমার মনে হয় যে ওই যে ধারণাটা যে না, খেলা কম করো, পড়াশোনা বেশি করো, সেটার মাধ্যমে শিশুদের শেখার সুযোগ অনেক কমে যায়। তো আমি যেটা তোমাকে বলছি, যে আমার শিশু ইরামের মধ্যে যে ধরনের হিংসা ছিল বা শেয়ার না করার যে প্রবণতাগুলো ছিল, ধৈর্য ছিল না, সমবয়সীদের বিরক্ত করার যেই প্রবণতাগুলো ছিল, সেগুলো তো আমি কাটিয়ে উঠেছি মিশতে পারার কারণে। আমার কল্পনার শক্তিগুলা তো হয়েছে আমার মায়ের গল্পের কারণে। আমার প্রকৃতির ভালোবাসা হয়েছে আমাকে এত বেশি প্রকৃতির সাথে, মানে প্রকৃতির এত কাছে নিয়ে যাওয়ার কারণে। শিশুর মধ্যে সবসময় একটা জানার ইচ্ছা থাকে, জানার আগ্রহ থাকে, তো এইটাকে তো নার্চার করতে হয়। ঠিক। তো শিশু সে যে অনেক কিছু সে দেখবে, অনেক কিছুর মধ্যে দিয়ে যাবে, তখন তার মধ্যে জানার আগ্রহটা বাড়বে, অনেক তার মধ্যে কৌতূহল জমবে, অনেক অনেক সে কৌতূহলী হবে। তো এগুলো তো হবে, সে যত তার অভিজ্ঞতা হবে, সেই রকম অভিজ্ঞতার কারণে তার মধ্যে অনেক প্রশ্ন করার আগ্রহ, জানার আগ্রহ, এগুলা শেখার আগ্রহগুলা বাড়বে। তো সেই অভিজ্ঞতাগুলা তো করতে দিতে হবে। না হলে আসলে আলটিমেটলি এই শিশু যখন বড় হচ্ছে, তখন এই কিউরিওসিটিগুলো আসলে সে তার কাজে, মানে তার শিক্ষা জীবনেও আসলে কাজে লাগাতে পারবে না, কারণ শুধু বইয়েই সে সীমাবদ্ধ থাকবে। ওই কিউরিওসিটিগুলো তো আসলে থাকতে হবে। অবশ্যই। আসলে আপনার কথাগুলো থেকে আজকে আমরা, মানে আপনার চাইল্ডহুডের অনেক গল্প শুনলাম, এবং ওখান থেকে আমরা আসলে অনেক ইম্পর্টেন্ট কিছু মেসেজ পেলাম, যেরকম কানেকশনটা থাকা, রিলেশনশিপ বিটুইন দ্য প্যারেন্টস অ্যান্ড দ্য চাইল্ড, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ শিশুর সাথে এনগেজ হতে হবে, শিশুকে নিয়ে খেলতে হবে, এবং খেলার সুযোগগুলো করে দিতে হবে। কারণ পড়াশোনার ভেতরেই যে সব কিছু আসলে লুকিয়ে আছে তা না, খেলার মধ্যে দিয়েও আসলে অনেক কিছু শিশু শিখবে, যা সে আসলে তার জীবনে, তার কর্মক্ষেত্রে, তার এডুকেশনে, সবখানে সে আসলে কাজে লাগাতে পারবে। তো আপা, আমরা তো আসলে জানি যে আপা আপনার দীর্ঘ বহু বছর ধরে আপনি প্লে নিয়ে কাজ করছেন, এবং এই যে কাজ করার জায়গাটা, এবং আমরাও আপনার সাথে কাজ করছি আজকে অনেক বছর ধরে, তো এই যে কাজের শুরুটা, খেলা নিয়ে কাজের শুরুটা কোথা থেকে হয়েছিল, এবং আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমরা কিভাবে আসলাম, এই গল্পটা যদি বলতেন আপা আমাদেরকে। হ্যাঁ, তো আমি যখন ব্র্যাকে ঢুকলাম, তো 92, তখন আমি ব্র্যাকে তখন এনএফপি প্রোগ্রাম ছিল, এবং আমি কাজ করতাম কানিজ জাপার সাথে। তো আমি যখন এনএফপি প্রোগ্রাম ফিল্ডে দেখতে গেলাম, তো তখন আমি দেখলাম যে এনএফপি স্কুলে প্রত্যেকটা বিষয় শিশুরা, ধরো গণিত বা পরিবেশ পরিচিতি বা বাংলা করার পর প্রত্যেকটা বিষয়ের পরে কিন্তু তারা প্রায় 20 মিনিট করে পায় সহপাঠক্রমিক কাজ। আচ্ছা। তো সেখানে তারা হয় মানে গান করে বা কবিতা বা ছড়া বলে বা
নাচ করে বা ছবি আঁকা ইত্যাদি। তো আমি তখন একটা জিনিস বুঝলাম যে আসলে আবারও সেই খেলাটা, যে খেলা আহ, একটা স্কুল আওয়ারের মধ্যে কিভাবে সম্পৃক্ত করতে হবে সেটা তখন আমি বুঝলাম। আচ্ছা। এবং তখন মানে কানিজ আপা বা প্রোগ্রাম এটাকে খেলা বলতো না, ওনারা সহপাঠক্রমিক কাজ বলতেন। আচ্ছা আচ্ছা কিন্তু ওটা খেলা ছিল। আচ্ছা আচ্ছা। কারণ ওটা মানে শিক্ষার্থীদের জন্য খুবই মজার একটা ব্যাপার ছিল। তারা সেটাই। ওই মানে বাংলা শেষ হয়ে গেল, তারা ছড়া বলতে শুরু করে দিল বা তারা নাচ করতে শুরু করে দিল, এবং ছেলেমেয়েরা একসাথেই করতো। খুবই সুন্দর একটা পরিবেশ। তো তখন আমি প্রথম দেখলাম যে এই খেলাকে কিভাবে একটা একটা এই মানে শিক্ষার মধ্যে খেলাকে কিভাবে সম্পৃক্ত করা যায়। আচ্ছা। এবং সেই শিক্ষার্থীর একটু বড় ছিল, 8 আর 8-এর উপরে। তো সেটা তখন আমি দেখলাম। তো তারপরে যেটা হলো যে আমি যখন পরে পড়তে গেলাম, তো তখন আমি আমার একজন অ্যাডভাইজার ছিলেন, যিনি একজন খেলা বিশেষজ্ঞ, এবং উনি খেলা বিশেষজ্ঞ এবং উনি ইসিজি নিয়ে কাজ করতেন। কিন্তু আমার পড়াটা অনেক বেশি ছিল প্রাইমারি এডুকেশন নিয়ে। কিন্তু আমার যিনি অ্যাডভাইজার একজন ছিলেন, আমার দুজন অ্যাডভাইজার ছিলেন আর একজন সুপারভাইজার। তো আমার যে একজন অ্যাডভাইজার উনি খেলা এবং ওই যে ইসিজি নিয়ে কাজ করতেন। তো উনি আমাকে খেলা নিয়ে অনেক বলতেন এবং আমাকে খেলা নিয়ে অনেক বই পড়তে দিতেন। এবং আমি শুধু দিনের পর দিন শুধু এই বইগুলা পড়তাম এবং আমি বুঝতে চাইতাম। এবং তখন আমি বুঝলাম যে খেলার মধ্যে কত বিষয় আছে। সেটাই। তো এইটা আসলে আমি তো খেলার মধ্যে যে এত কিছু আছে সেটা আমি আগে আসলে বুঝি নাই। তো পরে অবশ্য আমি মানে আমারও পিএইচডি যে রিসার্চটা ছিল সেখানেও আমার অনেক খেলা অবজার্ভ করতে হয়েছিল। তো আমি তখন অনেক খেলা অবজার্ভ করেছিলাম। কিন্তু খুব মজার ব্যাপার হলো যে আমি তো 2004-এ গেছি পড়তে। তো 2005-এ আমার আবিদ ভাইয়ের সাথে কথা হচ্ছে। তো তখন 2005-এ উনি বলছেন যে আমি শুনছি ইটালিতে তারা খেলা নিয়ে অনেক কাজ করে, তো তোমরা একটু গিয়ে দেখে আসো না তারা খেলা নিয়ে কি করে। আচ্ছা আচ্ছা। তো ওই সময়টা আমরা যেতে পারিনি, কিন্তু পরে বুঝেছি ওটা আসলে উনি রেজিও মিলিয়ার কথা বলছেন। আচ্ছা আচ্ছা। তো পরে অবশ্য আইটি থেকে আমাদের কলিগরা গিয়েছিল। তো এই মানে খেলা নিয়ে একটু পড়াশোনা এগুলা করলাম। আর পরে যখন আবার মানে পরে আমাদের আইডিতে যখন ইসিডি নিয়ে আরো কাজ করার সুযোগ আসলো, তখন আবিদ ভাইয়ের সাথে সুযোগগুলা নিয়ে কথা বলছিলাম যে ইসিডির একটা কাজের সুযোগ এসছে। তখন আবিদ ভাই বললেন যে এখন যে ইসিডির কাজের সুযোগ এসছে এটা দেখো না পুরোটা খেলা দিয়ে করলে কেমন হয়। তো ওই তখন একটা খুব বড় সুযোগ হলো। তো আমি বলবো যে মানে আমার কাজের জীবনে আমি ওই খেলা একভাবে দেখেছি এনএফপিতে, যেটা কানিজ আপা করেছেন। আর পরে মানে আবিদ ভাই এই সুযোগটা করে দিয়েছিলেন বলে পরে আমরা আইডিতে সাজিয়া, ফেরদৌসি, তখন নাহিদ, লোপা, সবাই, শাকিলা, ফারিহা, সবাই মিলেই তখন নিশাত ছিল, সবাই মিলে আমরা খেলা নিয়ে অনেক কাজ করেছিলাম এবং আমরা খেলা নিয়ে অনেক শিখতে চাচ্ছিলাম। তো তখন আমরা কন্ট্যাক্ট করলাম ক্যাসিকে। আচ্ছা, আমাদের বন্ধু ক্যাসিকে কন্ট্যাক্ট করলাম এবং ক্যাসি এসে তখন খেলা নিয়ে অনেক ওয়ার্কশপ করলো। মানে দিনের পর দিন আমরা খেলা বুঝতে চাচ্ছি, খেলার পিছনে কি আছে। খেলার পিছনে মানে যদিও তখন ইসিডির মাস্টার্সটা হয়ে গেছে এবং ইসিডির মাস্টার্সে অনেক কিছুই আছে, তারপরেও আমরা আসলে বুঝতে চাচ্ছিলাম। এবং একটা মডেল করতে গেলে আসলে মানে কিভাবে খেলাটাকে নিয়ে আসা যায়, ইসিডির মধ্যে শুধুই খেলা কিভাবে নিয়ে আসা যায়, আমরা এগুলো বুঝতে চাচ্ছিলাম। তখন ক্যাসি আমাদের অনেক সেখানে অনেক সাহায্য করেছে। তো এই করতে করতে প্লে ল্যাবগুলা হলো। তো প্লে ল্যাবগুলো হলো, তো আমরা প্লে ল্যাবগুলা যখন করতে মানে শুরু করলাম, তখন দেখলাম যে আমাদের চ্যালেঞ্জ কি চ্যালেঞ্জ, মানে শীতের সময় না মা বাবারা না পানিতে, তো বাচ্চাকে পানি দিয়ে খেলতে পারবে না, ঠান্ডা লেগে যাবে, কি কাদা রাখছেন, কাদা দিয়ে বাচ্চারা মানে হাত ময়লা করতেছে, এটা কি,
তারপর কাদা দিয়ে খেলার কোনো দরকার নেই, পানি দিয়ে খেলার কোনো দরকার নেই, বালু দিয়ে খেলার কোনো দরকার নেই। তারপরে ধরো বাচ্চারা তারা আমাদের প্লে ল্যাব থেকে শিশুরা একটু বের হয়ে গেল, না বের হলে এই যে এখানে তোমরা বসো, এই যে এই ইনস্ট্রাকশন গুলা, মানে আমরা দেখলাম যে মানে খুব স্ট্রাকচার চাচ্ছে, একটু স্ট্রাকচার করে ফেলছিলাম না। শিশুরা হয়তো প্লে ল্যাব থেকে বেরিয়ে গেল, বেরিয়ে একটু বাইরে হয়তো আমরা একটু জায়গা করেছি, বাইরে একটু খেলবে, না তোমরা এখানে বসো, ওইখানে এটা করো না। তখন আমরাই নিজেদের আবার কোয়েশ্চেন করলাম যে বলে এত স্ট্রাকচার কিসে, মানে এইখানে গোল করে বসো, ওইখানে এভাবে করো, এটা তো নিজেদের বারে বারে আমরা প্রশ্ন করতাম এবং আমরা নিজেদের বারে বারে ক্রিটিক করতাম। আসলে আমাদের মধ্যে তখন যেমন মানে গল্পের তো গল্প বলা বা গল্প পড়ে শোনানো এই ধরনের আমাদের মানে এক্সপার্টিস ছিল, কিন্তু ডিজাইন নিয়ে যে কাজগুলো আমাদের আর্কিটেক্ট ছিল না। তো তখন আমরা আবার মানে মনে করলাম যে আমরা যারা আমাদের মধ্যে অবশ্যই আর্কিটেক্টসদের থাকা দরকার। আর আমাদের মধ্যে নিশাত ছিল একজন সাইকোলজিস্ট। তো প্লে ল্যাবের মধ্যেই তখন নিশাত বলতো যে সোশিও ইমোশনালের দিকটা আসলে অনেক জোরদার করা দরকার। তো সোশিও ইমোশনালের জন্য তখন আমরা আবার আরেকজন এক্সপার্ট, কানাডা একজন এক্সপার্ট ছিলেন, তো ওনার সাথে আবার যোগাযোগ করলাম এবং উনি আবার আমাদের ট্রেনিং দিলেন। তো তখন আমরা সোশিও ইমোশনালের উপরে কাজ করলাম। খেলা নিয়ে আসলে কত কি করা যায় সেটা আমরা যেমন ক্যাসিদের মতো মানে কনসালটেন্টদের মাধ্যমে শিখেছি, আমরা নিজেদের অভিজ্ঞতা থেকে শিখেছি, আমরা কমিউনিটি থেকে অনেক শিখেছি। সেটাই আমরা কমিউনিটিতে আমাদের যিনি ছিলেন প্লে লিডার, আমাদের যারা কমিউনিটিতে যারা আমাদের মা বাবা ছিলেন, ওনারা যখন খেলার সব মেটেরিয়াল তৈরি করতেন, আমরা ওনাদের থেকে অনেক শিখেছি। ওনারাই তো করে দিতেন, খেলার মেটেরিয়ালগুলো তৈরি করে দিতেন। এই যে মাটির পুতুল, তারপরে এই যে মানে জুটের এই যে ছোট ছোট ম্যাট তৈরি, বা সুরাক, হ্যাঁ সুরাকটা, তারপরে যেটা ছিল যে এই যে প্লে ল্যাবকে কিভাবে আমাদের বাংলাদেশি ঐতিহ্য অনুযায়ী কিভাবে সাজানো যায়, এটা পুরোটাই কমিউনিটি এবং প্লে লিডাররা করতেন। তো তখন আমরা মানে কমিউনিটি থেকে আমাদের কমিউনিটির মা বাবা, সেখানে মা বাবা মানে নানা নানি দাদা দাদি, হ্যাঁ সবাই আমাদের প্লে লিডারদের থেকে, এবং আমাদের বাংলাদেশে যারা ইসিজির কমিউনিটি ছিলেন তাদের সাথে অনেক আলাপ করে, ক্যাসিদের মতো ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞ যারা ছিলেন তাদের সবার থেকে কিন্তু আমরা মানে খেলাটা শিখতে চেয়েছি এবং আমরা শিখেছি। তো আমরা একে অপর থেকেও শিখেছি, কারণ আমরা তো সবাই খেলেছি, আমাদের তো সবার খেলার অভিজ্ঞতা ছিল। এবং আমরা আমাদের মানে কমিউনিটি বা আমাদের প্লে লিডার বা আমাদের বাংলাদেশে যারা ইসিজির বিশেষজ্ঞ ছিলেন তারা, বা ক্যাসিদের মতো বিশেষজ্ঞ ছিল, তাদের থেকে শিখছি। আবার সবচেয়ে বেশি শিখেছি শিশুদের থেকে। সেটাই। তাহলে আপা এখানে একটু বলি, কারণ আমরা তো আপনি তো মেইন স্ট্রিমে আসলে কিভাবে ব্র্যাক প্লে ল্যাবটা হলো এটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা তো আসলে বিশেষ অনেকগুলো ক্রাইসিস সেটিংয়ে গিয়ে আমরা কাজ করেছি। যেমন রোহিঙ্গা ক্রাইসিসে কাজ করেছি, তারপরে এখন আমরা ক্লাইমেট ক্রাইসিসেও আমরা কাজ করছি। সেখানে কিন্তু কনটেক্সটটা ডিফারেন্ট, তাদের প্র্যাকটিসগুলো ডিফারেন্ট, ভাষাটা ডিফারেন্ট, কিন্তু কমন যদি কিছু হয় সেটা খেলা। তো সেখানে আসলে আমরা মানে কিভাবে আমরা ওখানে কাজটা করেছি, ওইটার জার্নিটা কিরকম ছিল? হ্যাঁ, না ওইটা একটু বলি, কিন্তু আমি আগের কথাটা ওই যে শেষে যে কথাটা বললাম যে শিশুদের থেকে অনেক বেশি শিখেছি। আসলে আমরা না বড়রা ভুলে যাই যে আমাদের শিশুদের থেকে অনেক কিছু শেখার আছে। মানে যার জন্য এত আয়োজন তার থেকে শেখা, মানে সেটা আমরা ভুলে যাই। আমরা সবকিছু করলাম, কিন্তু আমরা তো অ্যাডাল্ট। তো এটা যখন প্লে ল্যাবের মধ্যে হবে, এই যে বললাম যে আমরাই নিজেরা ভুল করতাম, যে মানে একটু স্ট্রাকচার নিয়ে আসতাম, কিছুটা স্ট্রাকচারের দরকার আছে, কিন্তু এই যে শিশুরা যেখানে শিশুদের
অনেক বেশি ফ্রিডম দেওয়ার কথা, সেখানে যখন স্ট্রাকচারগুলো আনতাম যে না শিশুরা তোমরা সবাই এইটা করো না এটা করো, সে তো তার পছন্দ মতো করবে। ওখানে আমাদের অনেকগুলো কর্নার আছে তুমি জানো, তো কিন্তু ওই কর্নারে শিশুরা কি করে, স্বপ্নের ভুবন, স্বপ্নের ভুবনে আসলে শিশুরা কি করে এটা তো আমাদের শিখতে হচ্ছিল। এবং আমরা শিখবো কার থেকে? আমরা তো শিশুদের থেকে শিখবো। সে কিরকম একটা সে একটা একটা এতটুকু পাতিলের মধ্যে একটা হয়তো এত বড় একটা জাহাজ দিয়ে দিল, জাহাজটা দিয়ে বললো এই যে আমি মাছটা তুই রান্না করতেছি, হ্যাঁ এতটুকু হাড়ি কিন্তু এত বড় একটা জাহাজ, জাহাজ একটা আছে খেলনার, তো সেটাকে এটার মধ্যে দিয়ে বলে এই যে মাছটা রান্না করলাম। যে সে যে কত রকম করে এটা চিন্তা করছে, এটা তো আমরা কল্পনা করতে পারবো না, এটা তো সেই কল্পনা করবে। সেটাই। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এটা আসলে খেলা নিয়ে কাজ করতে হলে শিশুর সাথে কাজ করতে হবে এবং শিশুকে অনেক বেশি মানে অবজার্ভ করতে হবে এবং শিশু থেকে শিখতে হবে, শিশুর থেকে শেখার মতো মানসিকতা থাকতে হবে। শিশুরা আমাদের অনেক কিছু শেখায়। একদম। তো আমরা প্লে ল্যাবটা করেছি, আসলে আমাদের প্লে ল্যাবে আমরা অনেকের থেকে শিখেছি, যেটা বললাম আমরা আমাদের মানে কলিগদের মধ্যে আমরা একে অপর থেকে শিখেছি, আমরা আমরা যেটা বলছিলাম অন্যদের সবার থেকে শিখেছি, কিন্তু আমরা সবচেয়ে বেশি শিখেছি শিশুদের থেকে। যখন আমরা প্লে ল্যাবটা শুরু করলাম, তখন যখন শিশুরা আসলো প্লে ল্যাবের মধ্যে, তখন আসলে তারা কিভাবে করে সেইটা দেখে দেখে অবজার্ভ করে সেখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। একটা আমি একটু বেশি কথা বলছি নাদিয়া, কিছু হবে না আপা, বলেন, আমরা তো শুনতেই যাচ্ছি। উত্তর না দিয়ে আগের একটা প্রশ্ন না, আমরা শুনতেই যাচ্ছি আপা, কারণ এগুলোই আমাদের জন্য আসলে অনেক বড় একটা লেসন। মানে প্রশ্নের উত্তর না দিয়ে অন্য একটা অফ টপিকে চলে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় যেটা বলাটা দরকার সেটা হচ্ছে যে ভুবনগুলা তো মানে গল্পের ভুবনের দরকার আছে, রঙের ভুবনের দরকার আছে, আমার স্বপ্নের ভুবনের দরকার আছে, আপন ভুবনের দরকার আছে। আপন ভুবনে মানে শিশুরা কি করবে, সে একটু এসে সে রিল্যাক্স করবে, হ্যাঁ সে একটু আরাম করবে। তো কিন্তু স্বপ্নের ভুবনে শিশুরা কি করে, গল্পের ভুবনে সে মানে সে কোন গল্পের বইগুলা বেশি পছন্দ করে, বা সে কতক্ষণ গল্প মানে এদিক পাতাগুলো উল্টে দেখছে, মানে কতক্ষণ সেটা করছে, সে কিভাবে মানে তার অভিজ্ঞতাটা কিরকম সেটা দেখা, তারপরে রঙের ভুবনে নিয়ে কিভাবে সে একটু কাগজের উপরে কি করছে সেগুলো একটু বোঝা। আমরা বুঝতে চাচ্ছিলাম, আমরা শিখতে চাচ্ছিলাম। আরেকটা জিনিস হচ্ছে প্লে ল্যাব করতে করতে একদিন আমাদের কলিগরাই বলল যে চাইল্ড লেড প্লেটা কিন্তু আমরা করছি না। চাইল্ড লেড প্লে মানে সবই যদি আমরা বলি আচ্ছা এই যে সবই যদি আমাদের প্লে লিডার ইনস্ট্রাক্টেড হয়, তাহলে মানে শিশুরা যে নিজেরাই একটা তাদের যে একটা মতামত আছে, সে যে নিজেই একটা মানে ইনিশিয়েটিভ নেয়, সে যে নিজের মতো করে খেলতে শুরু করে, এটার তো খুব দরকার। চাইল্ড লেড প্লেটা খুব দরকার। তো চাইল্ড লেড প্লে, হ্যাঁ অবশ্যই আমরা ফ্রি প্লের মধ্যে শিশুরা নিজের মতো খেলতে পারে, কিন্তু চাইল্ড লেড প্লের যে বিষয়টা যে সে যে কোনো সময় সে তার কর্নারে গিয়ে কিন্তু খেলতে শুরু করবে এবং তাকে খেলতে দিতে হবে। এবং তখন আমরা বুঝলাম যে আসলে মানে আমাদের ওখানে প্লে ল্যাবের মধ্যে এই একটা স্ট্রাকচার আছে যে যখন সে গল্প শুনে, গল্পের আসর আছে, বা গল্পের আসরের পরে একটা ট্রানজিশন টাইম হয় এবং তারপরে আমরা আরেকটা ফিজিক্যাল প্লের মধ্যে যাই, বা একটা আউটডোর প্লেতে যায়, একটা বাইরের ভুবন আছে যখন শিশুরা বাইরে খেলতে যায়, ইত্যাদি এগুলো আছে। কিন্তু প্লে লিডার যখনই যেটাই করেন না কেন, যদি কোনো শিশু সেই সময় তার যদি ইচ্ছা হয় আমি একটু খেলবো, সে কিন্তু গিয়ে সেই কর্নার গুলাতে গিয়ে কিন্তু সে খেলতে পারে, এবং সেটা কিন্তু তাকে খেলতে দিতে হবে, তাকে খেলতে দিতে হবে।
এই সেটাই। বিষয়টা যে হ্যাঁ তাকে খেলতে দিব কিন্তু আবার খেলতে দিব দিব না, এটা হবে না। তাকে খেলতে দিব না কিন্তু না গল্পের আসরের মধ্যে সে যদি আবার একটু চলে যায় না তাকে খেলতে দিব না। তখন আমরা একটা চিন্তা করলাম না তাকে তো খেলতে দিতে হবে, তো তাকে খেলতে দেওয়া হবে, মানে তাকে খেলতে দিতে হবে এবং সে খেলতে খেলতে সে কিছুক্ষণ পরে সে চলে আসবে, ফিরে আসবে। হ্যাঁ সে আবার। কিন্তু এই বিষয়গুলো এগুলো নিয়ে আমরা অনেক নিজেরাই আলাপ করেছি। তো প্লে ল্যাবটা আমাদের মনে হয় যে প্লে ল্যাবটা অনেক চিন্তার বিষয় ছিল প্লে ল্যাবের মধ্যে এবং অনেক চিন্তার মধ্যে দিয়েই কিন্তু এটা তৈরি। এটা একটা হুট করে ও আচ্ছা এটা করে ফেলি, এটা কিন্তু ব্যাপারটা ওরকম সেটা ছিল না। না। অনেকের থেকে শেখা, অনেকের থেকে বোঝা, আমরা অনেক কিছু জানতাম না, সবার থেকে শিখতে পারা, শিশুর থেকে শেখা, শিশুদের থেকে শেখা, শিশুদের অভিজ্ঞতা নিয়ে তারপরে এটা একটা মানে এটা তারপরে মনে হলো যে একটু বোধহয় পরিপূর্ণ হলো, আরো বেশি সমৃদ্ধ হলো। সেটাই। তো আমরা যদি শিশুদের থেকে না শিখতাম এটা সমৃদ্ধ হতো না। তখন এটা হতো ও হ্যাঁ বড়রা তৈরি করছে এটা আমাদের মতো করে আমাদের যেটা মনে হয়েছে। কিন্তু একদম শিশুদের থেকে বুঝে, শিশুদের থেকে শিখে, একদম শিশুদের থেকে বুঝে, শিশুদের অভিজ্ঞতা থেকে শিখে তৈরি, শিশুদের দিয়ে তৈরি। যখন এটা ওই রকম একটা স্টেজে গেল তখন মনে হলো এটা একটা এই মডেলটা পরিপূর্ণতা পেল। তো তারপরে যখন আমরা রোহিঙ্গা ক্যাম্পে গেলাম, একটু পানি খাই, তোমার প্রশ্নের এখন উত্তর দিই, তোমার প্রশ্নটা এড়াতে চাচ্ছিলাম না। হ্যাঁ আপা। তো রোহিঙ্গা ক্যাম্পে যখন গেলাম তখন আসলে যেটা হলো যে আমাদের তো অভিজ্ঞতাটা ছিল প্লে ল্যাব নিয়ে। সেটাই। তো আমরা তো সবাই মানে সারাক্ষণ প্লে ল্যাব নিয়ে চিন্তা করছি এবং আমাদের খুব মজা লাগছে কারণ আমরাও খেলছি। হ্যাঁ সেটাই। হ্যাঁ আমাদেরও খুব মজা লাগছে যে আমরা খেলছি। তো সেখানে বোধহয় এটা বলে নেওয়া উচিত ছিল যে আমরা যারা ছিলাম আমরাও কিন্তু খেলতে শিখলাম এবং খেলতাম। আমরাও কিন্তু প্লে ল্যাবে গেলে খেলতাম। নিজের খেলাটাও খুব জরুরি, খেলতে পারতে হবে, না তো আমি বুঝবো কেমনি করে। সেটাই। মানে খেলতে পারতে হবে, খেলাকে বুঝতে হবে, খেলার অভিজ্ঞতাকে বুঝতে হবে। নিজে না খেললে এই বোঝা সম্ভব না, অভিজ্ঞতাগুলো হবে না এবং খেলাকে বোঝা হবে না। তো আমরা যখন রোহিঙ্গা ক্যাম্পে গেলাম তখন তো রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তো তুমি জানো যে প্রথমে তো চাইল্ড ফ্রেন্ডলি স্পেস ছিল। জি জি। তো চাইল্ড ফ্রেন্ডলি স্পেস ছিল, তো ওখানে মানে শিশুরা একসাথে জড়ো হয়েছে। তো সেখানে মানে 3-4 বছরের শিশু ছিল, আর তারপরে সেই তোমার 4-5 বছরের শিশু, 8 বছরের শিশু, 9, 10, 11, 12, মানে অনেক শিশু। হ্যাঁ অনেক শিশু। তো আমরা গিয়ে মানে দেখি যে তারা আসলে প্রথম অবস্থা আসলে কি করবে তারাও বুঝছে না, আমরাও বুঝছি না, বুঝে উঠতে পারছে না। আর এখানে এই কথাটা বলতে হবে, কিছু আমাদের বোধহয় 3টা চাইল্ড ফ্রেন্ডলি স্পেস ছিল আগে। চাইল্ড ফ্রেন্ডলি স্পেসে গেলাম তখন মানে অল্প কিছু রোহিঙ্গা শিশু যারা আগে আসছে। তো তখন তাদের সাথে যখন একটু কথা বলছি তো তখন আমরা বললাম যে আচ্ছা একটু রোহিঙ্গা ভাষায় একটু ছড়াছড়ি। তারা একটু দেখলাম মানে একটু লজ্জা পাচ্ছে। আচ্ছা। তো তারা বললো আমরা একটা বাংলা গান শুনি। তো তখন আমরা, গানটা খুব সুন্দর ছিল, তো কিন্তু আমরা বুঝলাম যে হতে পারে তারা তাদের সংস্কৃতি থেকে কিছু বলতে লজ্জা পাচ্ছে। তো এইটা আমরা বুঝতে পারলাম। তো তারপরে আবার আসলাম সেই ওই প্রথম পুরনো চাইল্ড ফ্রেন্ডলি স্পেস ছাড়া যে অন্য চাইল্ড ফ্রেন্ডলি স্পেসগুলো আমরা করছিলাম, যেখানে আসলে সেই
মানে 2017 অগস্টের শেষ থেকে যেই রোহিঙ্গারা এসেছে তাদের সন্তানদের নিয়ে যেই চাইল্ড ফ্রেন্ডলি স্পেস গুলো জি, জি। ছিল, মানে সেখানে আমরা তারপরে গেলাম এবং সেখানে গিয়ে তো অনেক অনেক তো বাচ্চারা তো আমরা মানে তাদের থেকে শুনছিলাম যে তাদের আসার অভিজ্ঞতা কি, বাংলাদেশে আসে এবং বাংলাদেশে আসার অভিজ্ঞতা ছিল খুবই কঠিন এবং সেটাই। তাদের মানে আমরা তো তখন আম, ঠিক ওভাবে জিজ্ঞেস করে নেয় যে তারা কি দেখেছে, কারণ ওটা তো হ্যাঁ খুবই সেটাই, কঠিন, হ্যাঁ কঠিন খুবই, অবস্থা। মানে তাদের জন্য খুবই ট্রমাটিক। হুম তো তখন তারা বলছিল যে মানে 16-17 দিন হেঁটে তারপরে নৌকা দিয়ে, তো খুবই কঠিন একটা জার্নি। কিন্তু আমরা গিয়ে গল্প করতাম, আমরা গিয়ে শিশুদের সাথে মিশতাম হুম এবং সেই গল্প করতে করতে একদিন আমরা আমরা জিজ্ঞেস করলাম, আচ্ছা তোমরা মিয়ানমারে থাকতে কি করতে? আচ্ছা। এই প্রশ্নটা আমরা, মিয়ানমারে থাকতে কি করতে, মানে আমরা তো আর কোনো প্রশ্ন করার দরকার নেই, হ্যাঁ মানে সেটাই। একটার পর একটা। তারপরে ওইটা বলার সাথে সাথে কি হলো যে ছোট্ট একজন শিশু। শিশু সে সামনে চলে আসলো, আর বাকি যারা তারা বড় তারা সবাই কিন্তু গোল হয়ে দাঁড়ালো এবং তারা কাব্যিয়া শুরু করলো এবং তারা একটার পর একটা কাব্যিয়া বলতে থাকলো। আচ্ছা। এবং তারা যেটা করতো তখন তারা কাব্যগুলো বলতো, তারপর তারা তাদের সংখ্যাগুলা বলতো, তারা তাদের একজন সংখ্যাগুলা বলে, অন্যরা সবাই সংখ্যাগুলা বলছে। সবাই বলে, একজন কাব্যগুলা করে অন্যরা। আর কাব্য তুমি তো জানো, তুমি অনেক কাজ জি, করেছো জি ক্যাম্পে, এবং তারা কাব্যগুলা বলার সময় তারা অনেক অনেক ভাবে ধরনের কিন্তু অঙ্গভঙ্গি। হ্যাঁ অঙ্গভঙ্গি হ্যাঁ। তারা করে, হ্যাঁ তো তারা হাত পা নাড়ায়, তারা ঠিক ওইভাবে করলে। কিন্তু আমরা আমরা তারপরে বুঝলাম যে এই প্রশ্নটা যদি আমরা সব চাইল্ড ফ্রেন্ডলি স্পেসে করি তাহলে আমরা অনেক কিছু আবারও শিখতে পারবো, আমরা শিখতে পারবো, আবারও শিশুদের থেকে শিখতে পারবো, জানতে পারবো। আমরা তো জানি না, সেটাই। আমরা তো জানি না, কিন্তু আমরা শিশুদের থেকে শিখতে পারবো, জানতে পারবো। সেটার জন্য কি দরকার, আমাদের নিশ্চয়ই মন মানসিকতা ওই রকমই হতে হবে একদম, যে হ্যাঁ। মিশে যেতে হবে। মানে কারণ তারা তো করবে, তারা তো খেলবে, তারা সেটাই। তো বলবে, সেটা আমরা দেখব, সেটা আমরা অবশ্যই আমরা বুঝবো, আমরা প্রেস করব, এবং আমরা তাদের অভিজ্ঞতা থেকে শিখব। তো তো আমরা সেটা করতাম এবং সেটা একদিন হয়েছিল বালুখালীতে একটা চাইল্ড ফ্রেন্ডলি স্পেস ছিল যেখানে আমরা গেলাম, তখন আরিফা আর সাদাফ ছিল। আচ্ছা। তো আমরা গেলাম এবং আমরা গিয়ে তো তাদের আবার প্রশ্নটা করলাম যে তোমরা মানে মিয়ানমারে থাকতে কি করতে। তো তারা কাব্যিয়া করলো এবং তারা যখন কাব্যিয়াটা করলো তখন মনে হলো যে কাব্যিয়াটা যখন করছে, এবং তারা তো একটা রিদমে করে কাব্যিয়া, জি। হ্যাঁ তো যখন ওই রিদমে কাব্যিয়াটা করছিল মনে হচ্ছিল যে সেই চাইল্ড ফ্রেন্ডলি স্পেসের বাইরেও সবকিছু একদম স্তব্ধ হয়ে গেছে, সবাই মনে হচ্ছে ওই রিদমটা শুনছে। মানে আমাদের মনে হচ্ছে যে ওই বাইরে মানে কমিউনিটিও যে যেখানে আছে, মানে সেই রোহিঙ্গা কমিউনিটিও মনে হচ্ছে যে একদম চুপ করে শুনছে এবং এই চাইল্ড ফ্রেন্ডলি স্পেস থেকে এই রকম একটা কাব্যিয়া, মানে সেটাই যেন সবাই অনেক বেশি অনুভব করছে, আর অনুভব করছে এবং সবার ভালো লাগছে, মানে বাচ্চাদের ভালো লাগছে, আমরা যারা ওই সিএফএস এর ভিতরে আমাদের ভালো লাগছে, বাইরে যারা কমিউনিটি তাদের ভালো লাগছে, কেমন জানি একটা মুহূর্ত তখন যখন। এবং আমরা তখন মনে হচ্ছে মানে আমি আরিফা সাদাফ আমরা একজন আরেকজনের দিকে দেখছি যে মনে হচ্ছে যে মানে ইউনো দ্যাটস ইট, দিস ইজ ইট। সেটাই। এবং কমিউনিটিও দেখছি যে শুনছে, ভালো লাগা কাজ করছে, সব মনে হলো ওই
মুহূর্তটা কেমন জানি মনে হলো যে থেমে একদম সবাই স্তব্ধ। ওই মুহূর্তটা মনে হলো একদম ফিক্সড হয়ে গেল। তখন যখন ওইরকম একটা অভিজ্ঞতার পরে তারপর ওই দিনই আমরা আবার শিশুদের জিজ্ঞেস করলাম যে আচ্ছা মিয়ানমারে তোমরা কি কি খেলতে, ওই শুরু হয়ে গেল আবার তুমি যে খেলাগুলা জানো, জি, হাত ফালদানি, হাতি খেলা, তো হাতি খেলা, তো আইসক্রিম, তো ব্যাং খেলা। হ্যাঁ, তো ব্যাং খেলাটা আরেকটু পরে দেখেছি আমরা। আচ্ছা তো আচ্ছা ওই মুহূর্তগুলোতে আমরা ওই যে ভাত ফালদানি, আচ্ছা হাতি খেলা এগুলা দেখেছি। তো তখন তারপরে আমি পরে রাত্রে এসে যখন কক্সবাজারে বিএলসিতে আসলাম, তখন বিএলসিতে এসে ফোন করলাম নার্গিসকে যে নার্গিস আজকে তো এরকম একটা অভিজ্ঞতা হলো আমাদের। আমরা ওখানে রোহিঙ্গা শিশুদের এরকম একটা প্রশ্ন করেছিলাম যে তোমরা মানে মিয়ানমারে থাকতে কি করতে, এবং তারা তো এইভাবে কাব্বিয়া করছিল, এবং তারা যখন কাব্বিয়া করছিল তখন তো মনে হলো যে বাইরে সবাই যারা ছিলেন কমিউনিটিতে সবাই খুবই উপভোগ করছে, এরকম মনে হলো। সবাই মনে হলো যে সবারই একটা ভালো লাগা কাজ করছে। তখন নার্গিস তো সাইকোলজিস্ট, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তখন নার্গিস বললো যে এরম আপনি বুঝতে পারছেন না, কমিউনিটি তো কানেক্ট করছে। শিশুরা যখন কাব্যিয়াগুলা বলছে তখন তো কমিউনিটি কানেক্ট করছে, কারণ তারা তো সবকিছু হারিয়ে এসছে। সেটাই। তো যখন একটা কমিউনিটি ওই রকম যখন হয়, যখন মানে কানেকশনটা খুঁজে পায়, হারিয়ে যায়, তখন তারা তো সবকিছু ছেড়ে এসছে, সবকিছু তো তাদের হারিয়ে গেছে। যখন তখন তারা দেখে যে তারা তাদের শিশুরা তাদেরই এই সংস্কৃতি, তাদেরই যেগুলা তারা করতো সেটা করতে পারছে, সেটাই যখন তারা করছে তখন তাদের একটা খুব ভালো লাগা কাজ করছে। তাদের মনে হচ্ছে আসলে তো সবকিছু হারিয়ে যায় না। তো সেইটা ছিল আমাদের জন্য অনেক বড় একটা টার্নিং পয়েন্ট। সেটাই। তখন আমরা আর তারপরে তো শিশুদের খেলা, এবং যখন খেলছিল তখন তো দেখছি এত মজা পাচ্ছে, আর আমরা মানে একটার পর একটা খেলা, তখন তো আর থামিনি। এবং আমাদের তখন মনে হতো যে আসলে আমরা নিজেরা অনেক সময় গল্প করতাম যে যে শিশুরা মানে তারাই হয়ে যেতে পারে প্লে লিডার, এবং তারা প্লে লিডার হয়ে তারা তাদের মতো বলছে। আমরা কিন্তু এটা দেখেছি আমরা যে ওরা হতে পারে আসলে। তো তারা কিন্তু আমরা মানে অ্যাজ অ্যাডাল্টস, আই থিঙ্ক অ্যাজ অ্যাডাল্টস আমাদের যে ভূমিকাটা ছিল যে ওই খেলাটা, ওই কাব্যটা হতে দেওয়া এবং ওইটার থেকে শেখা। তো ওটা হতে দেওয়ার জন্য যেটা দরকার ছিল যে আমরা ওখানে মানে অনেক বেশি আর কি শিশুদের তাদের মতো করে করতে দিচ্ছি। হ্যাঁ, আর শিশুরা যখন করছে সেটা আমরাও অনেক তাদের অভিজ্ঞতাটা, তারা যেমন করে খুব মজা পাচ্ছে, আমরাও তাদের দেখে সেটা মজা পাচ্ছি। আমরা তাদের সেই আনন্দটা অনুভব করছি, আমরা তাদের আনন্দটা অনুভব করছি। অনুভব করতে পারাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো আমরাও কানেক্ট করলাম। একটা কথা বলতে ভুলে গেছি যে আমি তখনও আমি কিন্তু রোহিঙ্গা ক্যাম্পে যাই নাই, লোপা গেছিল। আচ্ছা, লোপা গেছিল। তখন লোপা আমাকে রোহিঙ্গা ক্যাম্প থেকে, মানে রোহিঙ্গা ক্যাম্প দেখে লোপা আমাকে পরে রাতে ফোন করেছিল যে, কারণ লোপা তো প্লে ল্যাবেও অনেক কাজ করেছে। তো তখন রাতে ফোন করেছিল যে আপা আমাদের প্লে ল্যাবের খেলাগুলা কিন্তু এখানে আমার মনে হয় তাদের খেলাগুলো একদম ভিন্ন। আমরা এখানে কিন্তু প্লে ল্যাবের আমরা যে খেলাগুলা দেখেছি আপা, আমার মনে হয় এই খেলাগুলা এই শিশুরা সেই খেলাগুলা খেলে না। এই কমেন্টটা লোপা করেছিল। আচ্ছা, যে আমার মনে হয় আপা আমাদের প্লে ল্যাবের খেলাগুলো একদম ভিন্ন, রোহিঙ্গা শিশুরা আমাদের প্লে ল্যাবের শিশুদের খেলাগুলা করে না। তো পরে তারপরে যাই হোক আমরা তো সেটা করলাম। তো পরে যেটা করলাম, তারপরে আমরা যখন
এই একটার পর একটা সিএফএস দেখছি। ফখরুল তো সিএফএস গুলো, ফখরুল এবং অন্য সবাই আমাদের ফিল্ডে যারা ছিলেন তারা সবাই আমাদের সিএফএস গুলাতে নিয়ে যাচ্ছেন, এবং আমরা গিয়ে গিয়ে ওই প্রশ্ন একই যে বাচ্চাদের জিজ্ঞেস করা তোমরা কি খেলতে, আর তাদের কাব্যগুলা শোনা তোমরা কি করতে, তারপর আবার আমরা এই প্রশ্নগুলো করতাম। আচ্ছা, এই যে সিএফএস আছে এখানে তো একটা তিরপাল উপরে দেওয়া, এইভাবে একটু ডিজাইন করা ছিল, মানে অত ডিজাইন করা হয়নি, প্রাথমিক ভাবে একটা ডিজাইন ছিল। আচ্ছা, তো আমরা তখন শিশুদের জিজ্ঞেস করতাম, আচ্ছা বলো তো কিভাবে সাজাবা, এটা কি দিয়ে সাজাবো? তো আমার এখনো মনে আছে শিশুরা বলছে নারকেল গাছ, ফুলের ছবি। তো তখন মনে হয়েছে যে বোধহয় তারা মিয়ানমারে যেখানে থাকতো সেখানে মনে হয় অনেক নারকেল গাছ ছিল, ফুল ছিল, এখানে ফুলের ছবি আঁকবো, নারকেল গাছ আঁকবো, এগুলো বলতো। তো আমরা ওগুলোও জিজ্ঞেস করতাম। আর আমাদের আর্কিটেক্টসরা তখন ওরাও আবার তখনই ওই গিয়ে গিয়ে ওরাও শিশুদের এবং কমিউনিটি থেকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করে করে শিখলো যে ওনারা কিভাবে থাকতেন, ওনাদের বাড়ি মিয়ানমারে, ওনাদের বাড়ি ঘর কিরকম ছিল, ওনাদের বাড়ি ঘরের মানে সংস্কৃতি, আর্ট, তাদের সেই মানে বাড়ি সাজানোর দিকগুলো কিরকম ছিল, এগুলো তখন ওরা নিয়ে আসলো। এই যে সিএফএস থেকে বাচ্চাদের থেকে শিখছি, জানছি, করতে করতে তখন আমরা অক্টোবরে আমরা আবার সবাই আমাদের যারা ছিল আমরা সবাই আর আমাদের ফিল্ডে যারা ছিলেন সবাই মিলে আমরা ওয়ার্কশপ করলাম, এবং আমরা চিন্তা করলাম যে আসলে সিএফএস এর উদ্দেশ্য হচ্ছে 3টা। সেটা একটা ছিল সিএফএস অবশ্যই হতে হবে নিরাপদ, প্রত্যেকটা শিশুর জন্য হতে হবে নিরাপদ। আর সিএফএস হতে হবে তার সংস্কৃতির একটা জায়গা, যেখানে সে একদম তার মানে ইচ্ছা মতো তার সংস্কৃতি থেকে সেই খেলা এবং সেই কাব্যা সেগুলা সে করতে পারে। তো তার সংস্কৃতির একটা বড় বিষয় ছিল। আর তৃতীয়ত সেটা হচ্ছে যে আমরা কিন্তু শিশুদের খুব স্পন্টেনিয়াস দেখেছি, যে বললাম যে গিয়ে তারা খেলছে, তারা কাব্যা করছে, এবং তাদের মধ্যে একটা মানে কেমন জানি কিছু অলিখিত কিছু মানে রুলস ছিল। অলিখিত রুলগুলো হলো যে একটা শিশু সামনে দাঁড়িয়ে গেলে সবাই গোল হয়ে যাবে, এবং সেই শিশু যদি ছোট হয় তো সেখানে কেউ এসে আবার বলবে না না তুমি ছোট, তুমি, এগুলা না, সে সামনে দাঁড়িয়ে গেলে সবাই গোল হয়ে যাবে, নিজেই করে ফেলছে। এটা নিজেদের তাদের মধ্যে অনেক অলিখিত রুলগুলো ছিল। তো আমাদের মনে হলো যে ওইগুলা থাকতে হবে, আর শিশুরা যাতে খুব স্পন্টেনিয়াস থাকে এবং এই স্পন্টেনিটিটা নার্চার করতে হবে। তো আমরা এগুলো নিয়ে তখন অনেক ওয়ার্কশপ করলাম। আমরা সবাই মিলে অনেক ওয়ার্কশপ করলাম, এবং খুবই সিম্পল এই 3টা বিষয় মানে উদ্দেশ্য মাথায় রেখে আমরা তখন সিএফএস গুলা শুরু করলাম। তো তারপরে দিনের পর দিন তো আমরা অনেক শিখলাম, এই যে আস্তে আস্তে তারপরে অনেক রকম খেলা, তুমি তো নিজেই অনেক খেলা মানে কালেক্ট করেছো। তারপর আমরা বুঝলাম যে এই কাব্যগুলা এবং খেলাগুলা আমাদের অনেক কালেক্ট করতে হবে কমিউনিটি থেকে। এবং শিশুরা তো অনেকগুলা জানে, কিন্তু অনেকগুলো আবার অ্যাডোলেসেন্টরা জানে, অনেকগুলা তাদের মা বাবারা জানে, তো তাদের থেকে কালেক্ট করার ব্যাপার ছিল। তো একটা মানে একটা ডিসকভারির একটা জায়গা ছিল আমাদের, এবং আমরা অনেক সেটা ডিসকভার করেছি, আমরা অনেক শিখেছি, আমরা শিখতে চেয়েছি, এগুলো অনেক প্রয়োজন ছিল। আর একটা কথা, আসলে আমি অনেক কথার মধ্যে একটা কথা বারবারই বলতে ভুলে যাচ্ছি, আর যেটা আসলে আমার শুরুতেই বলা উচিত ছিল। তো আমি তোমাকে বলছিলাম আমরা প্লে ল্যাব করতে গিয়ে সোশিও ইমোশনাল এর দিকটা নিয়ে এসেছিলাম, এবং সোশিও ইমোশনালের উপরে আমরা মানে ট্রেনিং নিয়েছিলাম, এবং সোশিও ইমোশনালের উপরে আমরা কন্টেন্ট তৈরি করেছিলাম। এবং আমরা যেহেতু নিশাত ছিল একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং আমরা অন্য সাইকোলজিস্টের গাইডেন্স নিয়ে আমরা দেখেছিলাম খেলার মধ্যে আসলে মানে কোন ধরনের খেলার মধ্যে আসলে সোশিও ইমোশনাল ডেভেলপমেন্টটা হয়। তো এটা আমরা প্লে ল্যাবের মধ্যে করেছিলাম।
কিন্তু আমরা মানে কিন্তু প্লে ল্যাবের মধ্যে আমরা যেটা করেছিলাম, আমরা আমাদের প্লে লিডারকে সোশিও ইমোশনাল উপরে ট্রেনিং দিয়েছিলাম। আমরা যেমন আমাদের প্লে লিডারের যে ট্রেনিং হতো, 6 দিনের ট্রেনিং হতো, সেই 6 দিনের ট্রেনিং এর মধ্যে একটা অংশ ছিল সোশিও ইমোশনাল কন্টেন্ট, এবং আচ্ছা। সেখানে আমরা সোশিও ইমোশনালের উপরে আচ্ছা, আমাদের আচ্ছা। প্লে লিডারকে ট্রেনিং দিতাম। কিন্তু আমাদের মানে প্লে ল্যাবের মধ্যে তখনও আসলে আমরা প্যারা কাউন্সিলর বা ওনাদের তখনও সম্পৃক্ত করতে পারিনি, আচ্ছা, আচ্ছা। যেহেতু তখনও আমাদের ওই কাজটা পুরো হয় না, আমরা শুরু করছিলাম প্যারা কাউন্সিলিং কাজটা। তো পরে যখন আবার আমরা রোহিঙ্গা ক্যাম্পে কাজ শুরু করলাম, তুমি তো জানো যে জি। আমরা সেখানে অনেক এখানে কাজ করেছি এটা নিয়ে। প্যারা কাউন্সিলর আর আমাদের সাইকোলজিস্টরা সম্পৃক্ত ছিল রোহিঙ্গা জি, ক্যাম্পে। জি। অনেক প্যারা কাউন্সিলররা ছিল যারা কমিউনিটিতে গিয়ে কাজ করেছে। মনোসামাজিক সহায়তা দিত। জি, জি। তো আমাদের মনে হচ্ছিল যে রোহিঙ্গা ক্যাম্পে মনোসামাজিক সহায়তা খুবই দরকার, খুবই দরকার ছিল। কারণ আসলে ওই যে 2017 যখন আমরা গিয়েছিলাম, তখন আমাদের তখন সিএফএস এরও আগে কেবল আসছেন বাংলাদেশে, তখন ওনারা কিন্তু রাস্তার উপরে ওনারা ছিলেন। এবং যখন রাস্তার উপরে ছিলেন তখন ওনারা মানে ছোট্ট শিশু, তারপরে মানে কিশোর কিশোরী এবং মা, বিশেষ করে প্রাপ্তবয়স্ক নারী, আমরা পুরুষ তখন কম দেখতাম, তো ওনারা অনেক ছিলেন, বৃদ্ধ, তো শিশু, আবার কিশোর কিশোরী, বৃদ্ধ, আমরা মানে সেই জনগোষ্ঠী এবং নারী, বিশেষ করে অনেক বেশি শিশু আর নারী তাদের দেখতাম। এবং তখন আমরা তখন যখন যেতাম, তখন ওনারা কিন্তু ঠিক মিয়ানমারে যা হয়েছে ওনারা তখন ওটা আমাদের বলতেন, তখন ওটা বলতেন অনেক, যে ঘটনাগুলো হয়েছে এবং যেই মানে যে কষ্ট, যেই মানে যেই হিংস্রতা ওনারা যেটা দেখেছেন, সেগুলো ওনারা তখন বর্ণনা করতেন। তো সেটার থেকে আমাদের মনে হয়েছিল যে আসলে এখানে অবশ্যই মানে মনোসামাজিক সহায়তা এবং সাইকোলজিস্টের প্রয়োজন আছে। তো সেখানে আমরা খুব মানে প্রথম থেকেই আমাদের এই প্রথম থেকে আমাদের মানে প্রথম থেকে বলতে আমার মনে হয় যে ডিসেম্বর থেকে, আসলে ডিসেম্বর থেকে, 2017, হ্যাঁ 2017 ডিসেম্বর থেকে আমাদের যারা প্যারা কাউন্সিলর ছিলেন, যারা কয়েকজন ঢাকায় ছিলেন, ওনারা চলে গেলেন এবং আমাদের সাইকোলজিস্টরা ওখানে ছিলেন। আচ্ছা। তো পরবর্তীতে আমরা তো এই যে এই হিউম্যান প্লে ল্যাব মডার্নটা নিয়ে কাজ করছিলাম, তো তখন যখন খেলার সেই কাজগুলো করছিলাম, তখন সবসময় আমাদের সাইকোলজিস্টরা, আমাদের প্যারা কাউন্সিলররাও আমাদের সাথে থাকতেন। শিশুদের থেকেই শেখা, সবার থেকে বোঝা, অভিজ্ঞতা থেকে শেখা, অভিজ্ঞতাগুলা নিয়ে পরে আবার আলোচনা করা, তো এইভাবেই শিখি। আমরা অনেক বেশি জোর দিলাম রোহিঙ্গা সংস্কৃতিতে যে খেলাগুলো ছিল, যে কাব্যগুলো ছিল, যে খেলাগুলো ছিল সেগুলা, আর আমরা অনেক জোর দিলাম যে এই যে মনোসামাজিক সহায়তা, তো এটা কিভাবে মানে সব তখন চাইল্ড ফ্রেন্ডলি স্পেস বলতাম শুরু থেকে, তো চাইল্ড ফ্রেন্ডলি স্পেসই, কিন্তু পরে তো আমরা সেখান থেকে আমরা দেখলাম যে সেখানে চাইল্ড ফ্রেন্ডলি স্পেসের মধ্যে হিউম্যান প্লে ল্যাবটা কিভাবে মানে চলতে পারে আর কি, চাইল্ড ফ্রেন্ডলি স্পেসের মধ্যে কিভাবে চলে। তো তখন আমরা বুঝলাম যে এই যে খেলার সাথে অবশ্যই মনোসামাজিক সহায়তা এবং এই যে বিষয়গুলা, শিশুর আবেগ এবং আবেগ বোঝা এবং আবেগ বুঝে বুঝে শিশুর সাথে সেটা নিয়ে কাজ করা, শিশুর আবেগ বুঝে শিশুর সাথে কাজ করার জন্য শিশুর মা বাবার সাথে কাজ করা, শিশুর পরিবারের সাথে কাজ করা, অবশ্যই প্লে লিডার
সেগুলো বোঝা, এগুলোর অনেক দরকার আছে। এবং তখন আমরা যেটা করলাম, তুমি এটা খুব ভালো করেই জানো যে হিউম্যানিটেরিয়ান প্লে ল্যাবের মধ্যে সে খেলার সাথে আমরা মনোসামাজিক সহায়তা এবং এই যে মেন্টাল হেলথের বিষয়টাকে সম্পৃক্ত করলাম। হ্যাঁ, এবং তার সাথে অবশ্যই আমাদের চাইল্ড প্রোটেকশনের বিষয়টাও সম্পৃক্ত ছিল। আমাদের কেস ওয়ার্কার্স তারাও ছিলেন। তো এই সম্পৃক্ততাটা খুব দরকার ছিল। তো এইভাবে আমরা হিউম্যানিটেরিয়ান প্লে ল্যাবটা করলাম। গল্পটা একটু এরকম যে, যদিও তুমি এই গল্পটা জানো, আমি তারপরেও বলছি যে গল্পটা এরকম যে প্লে ল্যাব থেকে আমরা প্লে ল্যাবের অনেক শেখাই আমরা আবার কাজে লাগালাম হিউম্যানিটেরিয়ান প্লে ল্যাবে, এবং এইচপিএল এ সেটার একটা অ্যাডাপ্টেশন হলো। আবার এইচপিএল এ এই যে খেলার সাথে মনোসামাজিক সহায়তার যে সম্পৃক্ততা, সেটার যে গুরুত্ব, সেটা যেভাবে আমরা করলাম, সেটাকে আবার কিভাবে প্লে ল্যাবে কিভাবে কাজে লাগাতে হয়, সেটা আবার আমরা হিউম্যানিটেরিয়ান প্লে ল্যাব থেকে প্লে ল্যাবে নিয়ে গেলাম। তো এই একটা যোগসূত্র আছে গল্পটার মধ্যে। না, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, দিয়েছেন আপা। না না, একদমই সুন্দরভাবে দিয়েছেন। কারণ এখানে একটা জিনিস বলবো যে এত ইন্সপায়ারিং একটা স্টোরি ফ্রম একদম শুরুর থেকে শেষ পর্যন্ত। কারণ প্রত্যেকটা ধাপে ধাপে কিছু বিষয় কিন্তু আপনি পিনপয়েন্ট করেছেন আপা, যে প্রথমত কাজটা হচ্ছে শিশুর জন্য। তাহলে শিশুকে আমাদের একদম কেন্দ্রে রাখতে হবে এবং তাদের কাছ থেকে শেখার মতো মন মানসিকতাটা আমাদেরকে থাকতে হবে, কারণ কাজটা তো আলটিমেটলি আসলে শিশুই পাবে। আরেকটা হচ্ছে যে সংস্কৃতি ভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেকটা সংস্কৃতির প্রতি আসলে শ্রদ্ধাশীল হওয়া, এটা খুবই আসলে ইম্পর্টেন্ট। আর আরেকটা জায়গা বলবো যে এই যে খেলাগুলো ডিসকভার করে একটা ডিজাইনে যাওয়া, তারপরে ক্রস লার্নিং যে বলছেন আপনি, ব্র্যাক প্লে ল্যাবে আমরা যা শিখেছি ওটা আমরা হিউম্যানিটেরিয়ান প্লে ল্যাবে করেছি, আবার হিউম্যানিটেরিয়ান প্লে ল্যাবে করে ওটা আমরা ব্র্যাক প্লে ল্যাবে নিয়ে এসেছি। নিজেদের ভেতরে ওই ওপেননেসটা থাকা, যে নিজেকে চ্যালেঞ্জ করা, নিজেকে প্রশ্ন করা, মানে এত ইন্টারেস্টিং আপা স্টোরি। আই এম শিওর যে আজকে যারা আমাদের এই কথাগুলো শুনবে, কিছু না কিছু এখান থেকে আসলে শিখে যেতে পারবে, যে শিশুকে নিয়ে কাজ করতে গেলে শিশু যে কেন্দ্রে থাকবে এবং কিভাবে আসলে তাকে নিয়ে আসলে তার খেলার অধিকারটা কিভাবে তাকে ফিরিয়ে দেওয়া যাবে, এটা নিয়ে আসলে ভাবতে পারবে। তো আমরা আপা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। শেষে একটা কথাই বলবো আপা, যে আমাদের জন্য আপনার কি কোনো মেসেজ আছে কিনা, বা আজকে যে অভিভাবকরা দেখবেন বা যে শিক্ষকরা দেখবেন তাদের জন্য কোনো মেসেজ আছে কিনা আপা এই খেলাকে কেন্দ্র করে, সেটা যদি একটু বলতেন। একদম ছোট থেকেই শিশুর সাথে খেলা এবং শিশুকে খেলতে দেওয়া, হ্যাঁ, তো সেইটা খুব গুরুত্বপূর্ণ। সেটাকে যাতে আমরা মানে জটিল না করি। না, আমার ছোটবেলার আমার অনেক খুব আনন্দের মুহূর্তগুলো হচ্ছে গল্পর মধ্যে দিয়ে। হ্যাঁ, যে মানে ছোটবেলায় অনেক গল্প শুনতাম, মা গল্প বলতেন। তো এই যে গল্প বলাটা বা হয়তো বা ছড়া বলাটা বা গান করাটা, তো এগুলা তো আসলে মানে এগুলা তো সহজে করা যায়। আর গল্প বলার জন্য মানে আমি যেভাবেই গল্প বলি, আমি যদি বলতে থাকি আমার শিশুকে, তো আমার সেই গল্প বলার মধ্যে দিয়ে আমার শিশু অনেক মজা পাবে। আর আমিও আস্তে আস্তে গল্প বলতে বলতেই মানে আমিও আরো ভালোভাবে গল্প বলতে পারবো। মানে গল্প বলি, গল্পটা মানে খুব ঘটা করে একদিন গল্প বলবো বলে গল্পটা বলবো না এমন না। বড়রা যখন শিশু সুলভ হয় তখন শিশুরা খুবই মজা পায়। তো আমি ওইটা মনে করি প্রথম মেসেজ। আমার কিন্তু অনেকগুলো মেসেজ, তো প্রথম মেসেজটা হচ্ছে যে আসলে খেলার যে খুব সহজে করা যায় সেটা আমরা বড়রা যাতে জটিল না করি। তো আর সেটা একটা, আমরা জটিল করার কোনো দরকার নেই। আর দ্বিতীয়ত হচ্ছে শিশুকে খেলতে দেওয়া, শিশুকে খেলতে দিতে হবে, এটা শিশুর অধিকার। সেটাই, এটা শিশুর অধিকার। আমরা মানে আমরা প্রাপ্তবয়স্ক হই, আমরা তো অনেক কিছু করি যেগুলো আমরা মনে করি না
এটা তো এখন আমি তো একজন অ্যাডাল্ট, আমার তো এটা লাগবে, তো শিশু তো বলতে পারছে না আমাকে সেটাই। খেলতে দাও। শিশুকে খেলতে দিতে হবে, কারণ এটা শিশুর জন্য খুব দরকার, এবং এটা এটা শিশুর জন্য খুব দরকার, এবং এটা অবশ্যই শিশুর শেখার জন্য খুব দরকার। শিশুর শেখার যাত্রাটা শুরু হবে তার খেলা দিয়ে। শিশুর শেখার যাত্রাটা মোটেও সে 6 বছরে সে যখন স্কুলে যাবে সেটাই। সেটা হবে না, বা 5 বছরে যখন প্রি প্রাইমারিতে যাবে সেটা তখন হবে না, তার আগেই হবে, তার আগেই হবে। শিশুর শেখার যাত্রা শুরু হবে অনেক আগে, সেটাই। খেলার মাধ্যমে। শিশুকে খেলতে দিতে হবে, এটা শিশুর অধিকার। আরেকটা মেসেজ আছে, সেটা আমার জীবন থেকে। জি আপা। সেটা হচ্ছে যে আহ, আমি একটা জিনিস দেখাই তোমাকে, তাহলে আরো মজার হবে। এই যে হ্যাঁ। এই যে জিনিসটা দেখছো, এটা তো খুব, এটার সেলাই মেশিন। সেলাই মেশিন, এটার তো কন্ডিশনটা খুবই ভালো, তাই না? জি জি জি। তাই না? জি। আচ্ছা, এইটা এইটা আমি মানে এটা আমি পেয়েছিলাম যখন আমার বয়স বোধহয় 7 কি 8। আচ্ছা, এটা দেখে তো তা মনে হচ্ছে না। হ্যাঁ, এটা এটা দেখে তা মনে হচ্ছে না। এটার কারণ হলো আমি এটা এতই যত্ন করে রেখেছি হুম। যে এইটা একদমই ভাঙেও নাই। এটা মানে তুমি তো দেখতে পাচ্ছ, এটার একটা স্ক্র্যাচও পড়ে নাই। কিছু হয়নি। আর আমি আসলে এটা দিয়ে খেলি নাই। ও। তো আমি এটা দিয়ে খেলি নাই কারণ এটা যখন আমি পেলাম, হুম। যখন আমার বয়স সেই 7 না 8, তো আমি আমার মা বাবা থেকে গিফট পেলাম। আচ্ছা। এত খুশি, আমার মনে হলো যে কি জীবনে একটা কি পেয়ে গেলাম, এমন একটা কিছু পেয়ে গেলাম Precious. যে আসলে এটা তো এখন মানে এটাকে খুব যত্ন সহকারে রাখতে হবে। কিন্তু আর আমি এটা কি ব্যবহার করা যেত আপা? মানে এটা একটা ছোট্ট একটা কাপড় ছিল এটার সাথে। আচ্ছা আচ্ছা। তখন এখন আসলে এটা হ্যাঁ। তখন এটাকে করা যেত, বুঝতে যে পেরেছি। ঘোরানো যেত, এবং একটু এই নিচে রেখে তখন এটা ঘুরালে একটু মানে সুতার মতো আসতো কিন্তু। আসতো। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি আসলে আমার ছোটবেলার কথাগুলো বলছি, আমি একা কোনোদিন খেলি নাই। হ্যাঁ বুঝতে আর পেরেছি। আর ওই যে শেয়ার করার অভ্যেস ছিল না ছোটবেলায়, খুব জটিল প্রকৃতির ছিলাম, তো শেয়ার করার অভ্যেস ছিল না। তো উম, কারোর সাথেই খেলি নাই, নিজেও খেলি নাই। এই যত্ন করে রাখতে 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 এটা দেখো এখন অবস্থা খুবই সুন্দর। কিন্তু এটার বয়স কত বলো? মানে অলমোস্ট লাইক এটা বোধহয় এটার বয়সই হয়ে যাচ্ছে 52 ও 53 ইয়ার্স ওল্ড। বাবা, মনে হচ্ছে না, মনে হচ্ছে একদম মনেই হচ্ছে না। হ্যাঁ, তো আমার থার্ড মেসেজটা হচ্ছে, প্লিজ বাচ্চাদের খেলতে দেন, মেটেরিয়াল গুলো দিয়ে খেলতে দেন। কারণ আমরা অনেক সময় এই যে আমার যেটা হচ্ছে, মানে এটা ভেঙে যাবে তুলে রেখে এই দিচ্ছি। ভয়ে, মানে যত্ন করে করে রেখে মানে খেলাই হলো না। শিশুরা খেলুক, একটু ভাঙুক, তারপরে ভাঙলে না হয় ওটাকে আবার মানে স্কচটেপ টচটেপ এটা যদি ভেঙে যেত কি হতো, আমি হ্যাঁ, স্কচটেপ সেটাই। আটকে দেওয়া যেত। কিন্তু আমার অভিজ্ঞতা তো হতো, মানে একটু তো খেলতে পারতাম, সেটাই। অন্যদের নিয়েও না হয় আমরা একসাথে মিলেমিশে খেলতাম, মজা পেতাম। আমি তো করতেই দিলাম না। আমাদের অ্যাডাল্টদের প্রবণতা আছে, আমার খেলা না না ভেঙে যাবে। সেটাই। তো তো যদি ভেঙে যাবে, বা গল্পের বই যদি পাতাই না উল্টাতে পারে, তো তাহলে আর গল্পের বই মজাটাই তো পেলো না, তাহলে আর কি লাভ হলো? সেটাই। তো তৃতীয় পয়েন্টটা হচ্ছে, বাচ্চারা গল্পের বই পড়ুক, বাচ্চারা খেলনা দিয়ে খেলুক, প্লিজ এইটাকে খেলতে দেন, গল্পের বই খুলতে দেন। মানে এটা যদি গল্পের বইয়ের পাতা যদি একটু একটু ছিঁড়ে যায়, সে এতই পড়ছে, এতই মজা পাচ্ছে, সে ছিঁড়েছে, সেটা তো ভালো, সে এতই মজা পেলো, মানে সেটা এতবারই দেখছে, এতবারই পাতা উল্টাচ্ছে, যে সেটা দেখেই মনে হচ্ছে যেটা সেটা তো ভালো, সে এতই খেললো, খেলতে খেলতে এটা হয় একটু ভেঙেই গেল। তো মানে তো তাতে তো সেখানে তো জোড়া দেওয়া যায়, আমরাও তো আবার সেটাই করি, তাই না? আমরা তো আমাদের এই কায়দাগুলো আছে, কিন্তু খেলুক,
অভিজ্ঞতাটা হোক। আমাদের দেশে কিন্তু আমাদের অনেক খেলা আছে, আমাদের অনেক খেলা আছে। অবশ্যই আমরা এখন মানে অনেক বেশি বাইরের বিশ্বের সাথে আমরা অনেক বেশি কানেক্টেড, এবং আমরা অনেক কিছু, অনেক খেলা দেখি, অনেক খেলা সম্পর্কে জানি, অনেক খেলা সম্পর্কে শিখি, এটা ভালো। কিন্তু মানে নিজেরটা বাদ দেওয়ার কোনো দরকার নেই। আমি ছোটবেলায় অনেক কুমির খেলেছি। আমি জানি না তোমরা খেলেছো কিনা, আমি তো চিবুরি খেলেছি, চিবুরি, কুমির এগুলো অনেক খেলেছি, বলে এগুলো খুব মজার খেলা, খুবই মজার খেলা, খুবই মজার। হাডুডু, হ্যাঁ হাডুডু, তো এগুলা মানে হাডুডু বা চিবুরি, মানে কতবার যে মনে হচ্ছে যে দমটা চলে যাবে এরকম। এই যে অভিজ্ঞতাগুলা, তো আমাদের দেশীয় অনেক খেলা আছে, অনেক মজার। আমাদের দেশীয় খেলাগুলাও যাতে আমরা খেলি, আমাদের শিশুদের খেলতে দিই। আমাদের দেশে অনেক ছড়া আছে, গল্প আছে, যেগুলো অনেক মজার। আর আমাদের দেশীয় গল্প আছে, অনেক গল্প আছে, এবং আমাদের পরিবারে, প্রতিটা পরিবারে কিছু কিছু গল্প থাকে। আমার যেমন ছিল, আমার মা বলেছি তোমাকে ছোটবেলায় বাঙ্গাটুনির গল্প। আমার মায়ের পরিবারে আমার খালারা, তারা খালা মামারা, ওনারা সবাই জানেন এই গল্প। তো ওরকম থাকে প্রত্যেকটা পরিবারে। আমরা বাইরেটা দিয়ে, বাইরের যে খেলাগুলো আছে সেগুলাও খেলবো, কিন্তু নিজেদেরটা যাতে ভুলে না যায়। কয়টা পয়েন্ট হলো, কয়টা বললাম? চারটা। আরেকটা আছে, আমরাও যাতে খেলি, আমাদেরও খেলার খুব জরুরি। বয়স হচ্ছে তো কি হচ্ছে, সেটাই, খেলার আসলে কোনো বয়স নেই, খেলার কোনো বয়স নেই। খেলাটা যাতে আমরা না ভুলে যাই, সেটাই। বড় হয়েছে তো কি হয়েছে, বয়স হচ্ছে তো কি হয়েছে, একটু খেলি। খেলায় কোনো অসুবিধা নাই, খেলা ভালো, সব বয়সের জন্যই ভালো। আসলে আপা, খুব সুন্দর একটা কথা দিয়ে আপনি শেষ করছেন আপনার কনভারসেশন। আসলে আপনার শুরু থেকে, শৈশব থেকে কর্মজীবন, আমরা অনেক খেলার গল্প শুনলাম, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা জিনিস আমরা বুঝলাম যে খেলা আসলে কত জরুরি একটা শিশুর বেড়ে ওঠাতে। তো আসলে খেলতে দিতে হবে, এবং খেলার সুযোগটা করে দেওয়াই হচ্ছে আসলে আমাদের একটা কাজ। ধন্যবাদ আপা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং এত যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সামনে নিয়ে এসেছেন। আমি একদম শিওর যে এই কনভারসেশনগুলো যখন শুনবে, এই আলোচনাগুলো যখন শুনবে, তখন আমাদের যারা আমরা কাজ করছি আমাদেরও যেরকম কাজে লাগবে, ঠিক তেমনিভাবে সেই অভিভাবকদেরও কাজে লাগবে যারা শিশুদেরকে নিয়ে আছেন, সেই শিক্ষকদেরও কাজে লাগবে যারা শিশুদের নিয়ে কাজ করছেন। ধন্যবাদ আপা আপনাকে। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি অনেক ধৈর্য সহকারে আমার সাথে কথাগুলো শুনেছো। না আপা, এটা তো আমাদের জন্য খুব ইন্টারেস্টিং। তোমাকে অনেক ধন্যবাদ নাদিয়া, থ্যাংক ইউ। এই আয়োজনের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আর অনেক কথা বলতে পেরে আমারও খুব ভালো লাগলো। তোমাকে আর সবাইকে যারা এই আয়োজন করেছে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের মনে আমি খুব জ্বালিয়েছি, তো আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ইরাম আপা। প্রিয় দর্শক ও শ্রোতা, ব্র্যাক আইডির এই পডকাস্ট সিরিজ মজার মাইকের প্রথম পর্বে আজ এখানেই শেষ হচ্ছে। খেলা যে কত রকম হতে পারে এবং খেলা সম্পর্কে আরো বিভিন্ন তথ্য, গল্প জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে।